আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বিড়িলা এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে, সেটা হচ্ছে ন্যারেশন। সো ন্যারেশনের উপরে কিন্তু আমি ইতিমধ্যে একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে ন্যারেশনের উপর আমাদের সেকেন্ড ক্লাস। এটা হচ্ছে ন্যারেশনের বেসিক ক্লাসের উপর যে ক্লাসটা, আমরা কিন্তু সেটা ফার্স্টে নিয়েছি। যারা এখনো সেই ক্লাসটি করো নাই, অবশ্যই সেই ফার্স্ট ক্লাসটি দেখবা। ওকে, তো এখন আমাদের এই যে দ্বিতীয় ক্লাসটা, এখানে আমরা ন্যারেশনের কিছু বেসিক জিনিস আমরা শিখবো। যে বেসিক জিনিসগুলো তুমি যদি না শেখো, তাহলে তুমি কখনো প্যাসেজ ন্যারেশন পারবা না। সো এই জন্য আমরা বেসিক লেভেলটা শেষ করে দেন নেক্সট ক্লাস যেটা হবে, থার্ড ক্লাস হচ্ছে আমরা সরাসরি প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এখন এই ন্যারেশন কিন্তু যে কোনো ক্লাসে শিক্ষার্থীরাই তোমরা করতে পারো। যারা হচ্ছে দশম এসএসসি আছো, যারা পরীক্ষা দেবা, তারাও হচ্ছে ন্যারেশনের ক্লাসটি করতে পারো। তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আর আমাদের সাউন্ড ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাও। ওকে, যাই হোক, এখন যে বিষয়টা, আমি আমার মূল আলোচনা চলে যাব। আর আমাদের মূলত যে ক্লাসটি হচ্ছে লেকচার শিট 6, মূলত আমাদের এসএসসি 2024-এর উপর যে ব্যাচটি পেইড ব্যাচ চলতেছে, সেই পেইড ব্যাচের হচ্ছে লেকচার 6 এর উপর হচ্ছে আজকের ক্লাস। মানে মূলত আমাদের বিইআই অর্থাৎ বাংলা, ইংরেজি এবং আইসিটির উপরে যে পেইড ব্যাচটা রয়েছে, সেখানে আজকের লেকচার শিট হচ্ছে 6 নম্বর, মানে ইংলিশে 6 নম্বর লেকচার শিট। ওকে, আচ্ছা, তার মানে ইতিমধ্যে আমাদের অলরেডি 5টা ক্লাস কিন্তু ইংলিশে হয়েছে, আজকের হচ্ছে 6 নম্বর ক্লাস। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা হচ্ছে চলে যাব। তার আগে আমাদের সাউন্ড ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবা। আর আর অবশ্যই অবশ্যই রেজাল্ট ভালো করতে হলে তোমাকে পড়াশোনা করা ছাড়া কোনো বিকল্প নেই। তুমি যদি কোনো ইউনিভার্সিটি এডমিশনে ভালো করতে চাও, তাহলে এখন থেকে তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। বিশেষ করে যারা এসএসসি 24-এ পরীক্ষা দেবা, তোমাদের জন্য কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে পরীক্ষা। এবং এখন পড়াশোনা থেকে যে একটু দূরে থাকবা, বা পড়াশোনা মানে যেটা বলা হয় আর কি, যে বা আমরা পড়াশোনা থেকে এই যে পড়বা না, যে পরীক্ষা তো আসছে, পরীক্ষার আগে কোনো রকম একটু পড়ে, হ্যাঁ পারো, বাট তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা না, তুমি তোমার কাঙ্ক্ষিত নাম্বার পাবা না। তো এইচএসসি তে যদি ভালো করতে চাও, বিশ্ববিদ্যালয়ে যদি নিজেকে একটা জায়গা করে নিতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকেই ভালোভাবে পড়াশোনা তোমাকে শুরু করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমি আমার মূল ক্লাসে চলে যাব। তার আগে সবাই দেখো, আমাদের যেহেতু আজকের এই ক্লাসটা মূল পেজ থেকে নিয়েছি, সেহেতু আমাদের হচ্ছে পেজ ব্যাচ যারা রয়েছে, তাদের যে সিক্রেট গ্রুপটি রয়েছে, সেখানে কিন্তু লিঙ্ক করা আছে আমাদের ক্লাসটি, তারাও দেখতেছে। এবং এটা যেহেতু আমাদের মূল আইডি থেকে নেওয়া, তো অবশ্যই সবাই শেয়ার করতে পারবেন আপনাদের নিজ নিজ আইডিতে। তো যাই হোক, আমি আমার মূল আলোচনাতে চলে যাই। এখন ন্যারেশনের বিষয়ে যে প্রাথমিক যে ধারণাগুলো আছে, যেগুলো না জানলেই নয়, সেটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে বলেছি। তারপর অনেকে দেখা গেছে ফার্স্ট ক্লাস করা হয় নাই, এই জন্য সবার কথা চিন্তা করে আমি দ্বিতীয় ক্লাসটাতেও বেসিক কিছু বিষয় রেখেছি, যেটা অবশ্যই আলোচনা করা দরকার এবং তোমাদের শেখা ও জানা দরকার। তো যাই হোক, আমি আমার এখন মূল আলোচনাটা হচ্ছে ন্যারেশন। মূলত যে যে বিষয়টা, কয়েকটা বিষয়ের উপর মূলত ন্যারেশন হয়ে থাকে। এর মধ্যে প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে সেন্টেন্সের উপরে ন্যারেশন হয়। কিসের উপর ভিত্তি করে? সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা কি? এখানে ন্যারেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট, একটা প্রত্যক্ষ বাক্য, আর একটা হচ্ছে পরোক্ষ বাক্য। এই সম্পর্কে আমরা বেসিক কিন্তু অলরেডি প্রথম ক্লাসে নিয়েছি। তো এখন যে বিষয়টা থাকবে, সেটা হচ্ছে আমরা এত মানে শুরুতে যাব না, যেহেতু এটা আলোচনা শেষ। তারপর আমি কিছু বেসিক বিষয়গুলো তোমাদেরকে অবগত করছি। তো যাই হোক, এখন বিষয়টা খেয়াল করো একটু। এখন যে বিষয়টা একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ন্যারেশন শিখতে হলে আমাদের মূলত সেন্টেন্সের উপর ভিত্তি করে ন্যারেশন হয়ে থাকে। একটা হচ্ছে, যেমন আমাদের সেন্টেন্স 5 প্রকার মূলত: অ্যাসার্টিভ, তারপর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ, ওকে, তারপর হচ্ছে তোমার ইম্পারেটিভ, তারপর হচ্ছে তোমার অবজেক্টিভ, ওকে, এবং তারপর হচ্ছে এক্সক্লামেটরি। এই 5টা সেন্টেন্সের উপর ভিত্তি করে মূলত ন্যারেশন হয়ে থাকে। তো প্রথম ক্লাসটিতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে কিভাবে ন্যারেশন গুলো হয়ে থাকে সেইটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা কি করেছি, ন্যারেশন চেঞ্জ করেছি। এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু আবার তোমার যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি টেন্সের উপর ভিত্তি করে ন্যারেশন হয়ে থাকে। আমরা জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আবার প্রেজেন্টের কিন্তু আবার 4টা টেন্স রয়েছে,
আবার তোমার পাস্ট টেন্সের আবার 4টা ধাপ এবং টেন্স রয়েছে, ফিউচার টেন্সের 4টা। তো এই ফিউচার, পাস্ট এবং প্রেজেন্টের যতগুলো ন্যারেশন করা যায়, যতগুলো নিয়ম আছে সব কিন্তু আমি ফার্স্টে নিয়েছি। তারপরে এখানে বেসিক যে জিনিসটা আমি রেখেছি সেটা হচ্ছে তোমার ডিরেক্টে ন্যারেশনের বেলায়, ডিরেক্ট ন্যারেশনে যদি তোমার প্রেজেন্ট থাকে, বাক্যটা যদি কি থাকে, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট থাকে, তাহলে অবশ্যই ইনডিরেক্ট করতে গেলে আমাদের সেটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি ডিরেক্টে থাকে, তাহলে তোমার ইনডিরেক্ট যখন তুমি ন্যারেশন করতে যাবা তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। তার মানে হচ্ছে তোমার যে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত আছে, যখন তুমি ন্যারেশনে রূপান্তর করবা, ইনডিরেক্টে করবা, তখন সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে নিবদ্ধ করতে হবে। ঠিক আছে, তারপর খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে ডিরেক্টে, তাহলে করতে হবে পাস্ট পারফেক্ট, এবং ডিরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে তোমার ইনডিরেক্টে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ডিরেক্টে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট, এবং ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, তখন ইনডিরেক্ট করতে গেলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে। এখন কথা হচ্ছে আরো কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে আচ্ছা যদি পাস্ট পারফেক্ট থাকে, ডিরেক্টে যদি কি থাকে বলতো, পাস্ট পারফেক্ট থাকে, তাহলে আমরা ইনডিরেক্টে কি করব জানো, ইনডিরেক্টও কিন্তু পাস্ট পারফেক্ট করব। এখানে যেটা হবে ঠিক হুবহু সেটাই হয়ে যাবে, পাস্ট পারফেক্টই হবে, ইনডিরেক্টও কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আবার যদি ডিরেক্টে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, ইনডিরেক্টও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার মানে এখানে কোনো চেঞ্জ নেই। এখন একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে ফিউচারের বেলায় শুধু একটা বিষয় চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি, যদি তোমার বাক্যে ফিউচার টেন্স থাকে, অর্থাৎ যদি শ্যাল, যদি কি শ্যাল, যদি শ্যাল অথবা উইল অথবা মে এগুলো থাকে ডিরেক্টে মানে ফিউচারে, তখন তুমি যখন ইনডিরেক্ট করতে যাবা তখন এই শ্যালটা হয়ে যাবে শুড। শ্যালটা কি হয়ে যাবে বলতো, শুড, এবং উইলটা হয়ে যাবে উড, এবং মে হয়ে যাবে মাইট। মে হয়ে যাবে কি, মাইট, MIGHT, মাইট। আশা করছি বুঝতে পারছি। এগুলো একদম বেসিক আলোচনা, যেটি কিন্তু আমরা প্রথম ক্লাসে কিন্তু আমরা বেসিক আলোচনাটা অলরেডি করে ফেলেছি। তো তারপর আমি তোমাদের একটু বোঝানোর স্বার্থে আমরা আলোচনা করব। তাহলে আমরা হচ্ছে কি, ন্যারেশন যে সেন্টেন্সের উপর ভিত্তি করে হয়, যেটা ফার্স্টে জানছিলাম যে 5টা সেন্টেন্স আমাদের আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। তো এই 5টার মধ্যে আমরা অ্যাসার্টিভ নিয়ে কিন্তু প্রথম ক্লাস আলোচনা করছি। তো আজকের আমরা বাকি যে 4টি সেন্টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি, এই 4টা সেন্টেন্সের ন্যারেশন গুলো কিভাবে হয় সেসব সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা পাবো। এবং এই যে আলোচনাটা থাকবে, এর বাইরে তোমার এই সেন্টেন্সের মধ্যে এর বাইরে আর কোনো রুলস বা কোনো স্ট্রাকচার নাই। তোমরা যদি এটা একটু ভালোভাবে বোঝো, ইনশাল্লাহ তোমরা ফুল মার্ক পাবে এবং অনেক ভালো করতে পারবে। সেই জন্য পুরো ক্লাসটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো এখন খেয়াল করো, এখানে আমি তোমাদের একটু সহজার্থে বুঝিয়ে দিচ্ছি। অনেকে আছে টেন্সের মানে স্ট্রাকচার জানে না, কিন্তু টেন্সের স্ট্রাকচারটা কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যে কোনো গ্রামার শেখো না কেন, তোমাকে আগে কিন্তু সেন্টেন্স এবং টেন্স সম্পর্কে ধারণা সম্পূর্ণ থাকতে হবে। ঠিক আছে, ওকে। তারপরেও অনেকের টেন্সের উপর ধারণা অনেক কম থাকে, এর জন্য হচ্ছে আমরা টেন্স নিয়ে মোটামুটি আলোচনা করছি সবার কথা চিন্তা করে। যারা হচ্ছে টেন্সের পরিবর্তনের শর্টকাট নিয়মটা আমি এখন শেখাবো, এবং টেন্সে যারা মূলত স্ট্রাকচার গুলো জানো না তাদের ক্ষেত্রে একদম এটা, সেটা হচ্ছে কি, ডিরেক্টে যদি তুমি কখনো অ্যামিজার দেখো, যখন সেটা ন্যারেশন করতে যাবা তখন সেখানে ইনডিরেক্টে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। এবং ডিরেক্টে যদি আর দেখো, ইনডিরেক্ট করতে গেলে সেটা তোমরা কি ওয়ার্ড করে দিবে। অর্থাৎ অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট, অ্যামিজার হচ্ছে কি বলতো, প্রেজেন্ট, আর ইনডিরেক্ট করতে যাবা তখন এটা হয়ে যাবে কি, পাস্ট। এটা কি হয়ে যাবে, পাস্ট। তোমরা টেন্সের গঠন না জানলেও এইটা একটু ফলো করো, তাহলে তোমরা 100% ভালো করতে পারবে। তাহলে খেয়াল করো, এম ইজ আর যদি ডিরেক্টে থাকে, ইনডিরেক্টে বেলায় কি হবে বলতো, ওয়াজ এবং ওয়ার্ড, ওয়াজ এবং ওয়ার্ড। আচ্ছা, ডিরেক্টে যদি ওয়াজ এবং ওয়ার্ড থাকে, ডিরেক্টে যদি কি থাকে, ওয়াজ এবং ওয়ার্ড থাকে, তাহলে ইনডিরেক্টে তোমাকে হ্যাড বিন দিতে হবে। কি দিতে হবে, হ্যাড বিন দিতে হবে। তোমরা যারা স্ট্রাকচারের অনেক বড় রুলস বা স্ট্রাকচারটা পুরোপুরি জানো না টেন্সের, তাহলে তোমরা এইটাই ফলো করো, তাহলে তোমার টেন্সের এরকম গদবাঁধা 12টা টেন্সের স্ট্রাকচার তোমার জানার আর প্রয়োজন পড়বে না। এবং অবশ্যই এগুলো একটু জেনে রাখা ভালো।
আচ্ছা, এখন এই যে বিষয়টা, তাহলে আমরা যদি ডিরেক্টলি হ্যাভ হ্যাজ থাকে, ইনডিরেক্ট অবশ্যই হ্যাড হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? হ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন ডিরেক্টে যদি হ্যাভ হ্যাজ আছে, এরপরে যদি তুমি দেখো এখানে, সরি, এরপরে যেটা আছে যেটা হচ্ছে বিয়ন্ড। বিয়ন্ড মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ভার্বের মূলত তিনটে ফর্ম থাকে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। জানি, সেটাও জানো। তারপর একটু বলছি, যেমন আমরা যদি এখানে দেই, মনে করো তোমার গো দিই, গো হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, আর ওয়েনটা কি বলতো? পাস্ট ফর্ম, আর গনটা কি বলতো? পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে সংক্ষেপে আমরা বি অন বলতে পারি, এটাকে সংক্ষেপে আমরা বি টু বলতে পারি, আর এটাকে আমরা সংক্ষেপে ভি থ্রি বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে যদি তুমি প্রেজেন্ট ফর্ম দেখো ভার্বের, তখন এটাকে ভার্বের পাস্ট ফর্ম করে ফেলতে হবে। অর্থাৎ ভার্বে যদি তুমি গো দেখো, তুমি ইন্ডিরেক্ট করতে গেলে তখন এটা কি হয়ে যাবে বলতো? ওয়েন্ট করে ফেলবা। কি করে ফেলবা? ওয়েন্ট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করে ফেলবা, সে যে ভার্বই হোক না কেন। আচ্ছা, এরপরে খেয়াল করো, যেমন ভার্বের তোমার হচ্ছে এখানে ইট আছে, তাহলে ইট থাকলে তুমি যখন এটা ইন্ডিরেক্ট করবা, তখন এইটার বি টু অর্থাৎ পাস্ট ফর্ম কি হবে? এইট হবে। কি হবে বলতো? এইট হবে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে খেয়াল করো, যদি ডিরেক্টে তোমার পাস্ট ফর্ম থাকে, তখন ইনডিরেক্টের বেলায় যেটা করতে হবে, হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ হ্যাড এর সাথে তোমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ যদি এখানে গো থাকে, গো হচ্ছে কি ফর্ম, সরি, এখানে যদি ওয়েন্ট থাকে, আমি একটু লিখি, এখানে যদি ওয়েন্ট থাকে, অর্থাৎ ওয়েন্ট মানে কি বলতো? গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ওয়েন্ট মানে বি টু অর্থাৎ পাস্ট ফর্ম, তাহলে আমাদের এটাকে ভি থ্রি কি হবে বলতো? গন হবে। কি হবে? গন হবে। আর যদি এখানে ওয়েন্ট না থেকে এইট থাকে, কি থাকে বলতো? এইট থাকে, তখন এই ভি থ্রি ফর্ম কি হয়ে যায় বলতো? ইট এইট ইটেন। ইট এইট কি? ইটেন। ইট এইট ইটেন। এটা হচ্ছে কি ফর্ম বলতো? ভি থ্রি ফর্ম। এটা হচ্ছে ভি থ্রি ফর্ম। তো আশা করছি বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো, এটা যে একদম শর্টকাট টেকনিক, বুঝছো? তো এখন যদি তোমার ডিরেক্টে ডিড থাকে, ইনডিরেক্ট করতে গেলেও ঠিক একই হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, কারণ ডিডও হচ্ছে একটা ভার্বের বি টু ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা ভার্বের যদি এরকম ডিড অথবা ভার্বের পাস্ট ফর্ম দেখি, তাহলে এটা ইনডিরেক্ট করতে গেলে আমরা অবশ্যই হ্যাড এর সাথে আমরা মূল ভার্বের কি ফর্ম দিব বলতো? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভি থ্রি ফর্ম দিব। আচ্ছা, এরপরে খেয়াল করো, তোমরা যদি ডিরেক্ট ফিউচার টেন্সের বেলায়, অর্থাৎ যদি তোমার এখানে শ্যাল বা উইল থাকে, শ্যাল বা উইল থাকে, তাহলে ইনডিরেক্টের বেলায় অবশ্যই আমরা কি করব বলতো? উড দিব। কি দেব? উড। তোমরা যদি শ্যাল, শ্যালের জায়গায় কি দিব? শুড দেবো। এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, ভুল বলতে মানে ব্ল্যাঙ্ক রয়ে গেছে, আমি একটু ক্লিয়ারলি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এখানে কি হবে? শুড। তাহলে খেয়াল করো, যদি তোমার শ্যাল থাকে, হ্যাঁ, ডিরেক্টে ইনডিরেক্ট করার বেলায় অবশ্যই শুড ব্যবহার করবা। আর যদি ডিরেক্টে উইল থাকে, ইনডিরেক্ট করার বেলায় অবশ্যই কি ব্যবহার করবা? উড ব্যবহার করবা। তারপরে খেয়াল করো, ডিরেক্টে যদি ক্যান থাকে, তাহলে ইনডিরেক্টে কুড ব্যবহার করতে হবে। আর ডিরেক্টে যদি মে থাকে, ইনডিরেক্টে মাইট, আর ডিরেক্টে মাস্ট থাকলে ইনডিরেক্টে হ্যাড টু। এখন এই মাস্টের বেলায় কিছু কথা আছে, এখানে আমি কিন্তু নোট করে ফেলছি যে সাধারণত, সাধারণত মাস্ট থাকলে হ্যাড টু বসে। কি বসে? হ্যাড টু। অর্থাৎ ডিরেক্টে যদি তোমার মাস্ট বসে, তুমি যখন এটা ন্যারেশনের বেলায় ইনডিরেক্ট করতে যাবা, তখন তোমাকে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসাতে হবে। কিন্তু এখানে কথা আছে, কিন্তু এখানে কথা আছে কি? খেয়াল করো, যদি ওই বাক্যটায়, যদি তুমি মনে করো যে ওই বাক্যটায় কোনো কাজ চিরকালীন বাধ্য বাধকতা বোঝায়, তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইনডিরেক্ট করতে গেলে মাস্ট মাস্টের জায়গায় থাকবে। তাহলে এখন এই বিষয়টা একটু খটকা লাগলো না? তাহলে একটু সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করে দিই। যেমন আমরা যদি বলি ইউ মাস্ট ওবি, এখানে লেখা আছে যে ইউ মাস্ট ওবি ইয়োর প্যারেন্টস, মানে তোমাকে অবশ্যই তোমার পিতা মাতাকে কি করতে হবে বলতো? মান্য করতে হবে। এখন এই যে ওবি, মান্য করা, এটা বলতো চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় না? হ্যাঁ, অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি বলি ইউ মাস্ট, ইউ মাস্ট, আমি যদি বলি ইউ মাস্ট গো টু হোম, গো টু হোম, তোমাকে অবশ্যই কি করতে হবে?
বাসায় যেতে হবে। এখন কথা হচ্ছে দেখো এই যে সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কিরকম খেয়াল করো, এই যে যে ইউ মাস্ট ওবে ইওর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে কি করতে হবে, মান্য করতে হবে, এটা কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা। তার মানে এটা চিরন্তন সত্য এবং এটা পালন করতে হবে, এটা সবসময়ের জন্য প্রয়োজনীয়। এজন্য এই ক্ষেত্রে তোমার মাস্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি চিরকালীন বাধ্যবাধকতা না বোঝায়, অর্থাৎ যেমন এখানে আমি একটা বাক্য লিখেছি, ইউ মাস্ট গো টু হোম, তোমাকে অবশ্যই বাড়ি যেতে হবে, এই ক্ষেত্রে খেয়াল করো এখানে কিন্তু কোনো চিরকালীন বাধ্যবাধকতা নাই। কারণ খেয়াল করো তোমাকে বাড়ি যেতে হবে, ঠিক আছে, এটা কি মানে সবসময়ের জন্য কি প্রযোজ্য? এটা বিষয়টা কিন্তু এরকম না, বরং এটা চিরকালীন বাধ্যবাধকতা যে এটা মান্যই করতে হবে, বিষয়টা এরকম না। এই ক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব, হ্যাড টু, অর্থাৎ ইউ হ্যাড টু গো টু হোম, ঠিক আছে। কিন্তু যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় সেক্ষেত্রে আমরা অবশ্যই মাস্টের কোনো পরিবর্তন করব না, সেটা তোমরা সহজেই বুঝতে পারবা। যাই হোক, এখন আমরা বেসিকের একটা বিষয় কিন্তু জানলাম, যে যারা টেন্সের গঠন মূলত জানো না তারা কিভাবে সহজে শর্টকাট টেকনিকে একটা চার্টের মাধ্যমে টেন্স জগতে যত ন্যারেশন আছে, মূলত টেন্সের উপর ভিত্তি করেই ন্যারেশন গুলো হয়ে থাকে, সব ন্যারেশন এখান থেকে তুমি শিখতে পারবা। খেয়াল করো, তোমার যখন অন্যান্য সেন্টেন্সের কথা বলি অ্যাসার্টিভ বাদে, অ্যাসার্টিভ তো টেন্সের আওতাভুক্ত, তাই না? ইন্টারগেটিভও কিন্তু টেন্স অনুযায়ী হয়, তাই না? ওকে, সেক্ষেত্রে কিন্তু এরকম ভার্বগুলো তোমাকে ফলো করতে হবে। কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা শিখাবো এখনই, এবং অবজেক্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরির বেলায় কিন্তু একই নিয়ম, কিন্তু এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, বাট টেন্স কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সই রয়েছে এবং টেন্সের পরিবর্তনগুলো কিন্তু এভাবেই হবে, ঠিক আছে, এর বাইরে নাই। তাই জন্য স্ক্রিনশটটি দিয়ে রাখো এবং অবশ্যই খাতায় নোট আউট করো। ওকে, সো যারা আমাদের ক্লাসগুলো দেখছেন, আমাদের যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে অথবা কোনো অন্যান্য ক্লাসের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করবেন, যাতে করে আপনার রিলেটিভ যারা রয়েছে তারা ক্লাসটি সহজে দেখতে পায়। কারণ আমাদের সেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়মিত ক্লাস হচ্ছে ইনশাল্লাহ। এখন আমরা হচ্ছে এইচএসসি নিয়ে কাজ করছি এবং কয়েকদিন পরে হচ্ছে এডমিশন নিয়েও অনেক অনেক ক্লাস পেয়ে যাবে, এবং সেই সাথে জব প্রিপারেশন থেকে শুরু করে স্কুল পর্যায়েও বিভিন্ন ক্লাস হচ্ছে বিড়লা এডুকেশনে পেয়ে যাবে। এবং আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলেও কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। তো যারা হচ্ছে আমাদের ক্লাসটি দেখছেন অবশ্যই ইউটিউবে সার্চ করে আমাদের প্ল্যাটফর্মটি পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব, লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন, নিয়মিত সেখানেও ক্লাস পেয়ে যাবেন। তো এখন একটু বিষয় খেয়াল করি, আমরা একটু মূল পয়েন্টে চলে আসি। এখানে আরো একটা শর্টকাট টেকনিক আমি নিয়ে এসেছি, হ্যাঁ, যেটা সবার জন্য খুব খুব কাজে দেবে। ওকে, আমরা হচ্ছে কিছু শর্টকাট এবং বেসিক জিনিসগুলো শিখবো, এবং এটা শর্টকাট বলতে শর্টকাট না, মূলত পুরা ন্যারেশনকে আমি কয়েকটা বক্সের মধ্যে নিয়ে এসেছি, এর বাইরে আর কিছু নাই, ঠিক আছে। তো এইগুলো একটু ভালোভাবে ফলো করলে এবং যখন আমরা এক্সাম্পলে যাব তখন কিন্তু এই বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে, একদম পুরো ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন একটু বিষয় খেয়াল করি আমরা। এখানে যে বিষয়টা রিপোর্টিং ভার্ব ও ইনভার্টেড কমা এর পরিবর্তন, অর্থাৎ আমি যদি বলি, এখানে একটু আমি লিখি যে যে এখানে যেটা যে আমি যদি বলি রফিক, হ্যাঁ, রফিক সেড টু মি, রফিক আমাকে বলেছিল ইউ মাস্ট, অথবা এখানে আমরা কিন্তু অন্য বাক্য দিতে পারি, যেহেতু এটা একটা বাক্য আমরা অলরেডি লিখছি, এটা আমরা একটু ভিন্ন রকমের লিখি, হ্যাঁ, যে রফিক সেড টু মি, রফিক আমাকে বলেছে ইউ মাস্ট, আমি এটা দিয়ে লিখি ইউ মাস্ট ওবি ইয়োর প্যারেন্টস। এখন খেয়াল করুন, এখানে একটা বিষয় আছে, এই যে একটা কমা এবং এখানে আবার ইনভার্টেড কমা এবং এখানে একটা কমা, এখানে যখন এটা মূলত ডিরেক্ট স্পিচে আছে, কিসে আছে, ডিরেক্ট স্পিচে। তো এই ডিরেক্ট স্পিচটাকে যখন আমরা ইনডিরেক্ট করতে যাব তখন যেটা হবে, এই যে এখানে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে, এই যে এটা মূলত রিপোর্টিং ভার্ব, এই ভার্বটা কিন্তু পরিবর্তন হয় যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাব। তখন কোন কোন জায়গায় পরিবর্তন হয় একটু দেখো। প্রথমত তোমার রিপোর্টিং ভার্বের জায়গায় পরিবর্তন করতে হবে, তারপর যেটা হবে এই যে কমা আছে, এই যে একটা কমা এবং ইনভার্টেড কমা উঠে কিন্তু এখানেও অনেকগুলো ওয়ার্ড বসে। কোন কোন ক্ষেত্রে তোমার কিন্তু কি বসে, দ্যাট বসে, কোন কোন ক্ষেত্রে ইফ বসবে, কোন কোন ক্ষেত্রে
টু বসবে, কোনো কোনো ক্ষেত্রে দ্যাট দ্যাট বসবে। এখন কথা হচ্ছে এখানে যে চারটা দেওয়া আছে এর বাইরে আর কিচ্ছু না, এর মধ্যে তোমার ন্যারেশনের সবগুলো পয়েন্ট তোমরা জানতে পারবা, ঠিক আছে। এরপরে মাস্ট হবে এবং এর মাঝখানে কিছু তোমার টেন্সের পরিবর্তন, যেটা আমরা আগে দেখেছি এবং আরো এক্সাম্পলের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার হব। তো এখন খেয়াল করো এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায়, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমাদের যে 12টা টেন্স রয়েছে সেই টেন্সের অনুযায়ী যখন আমরা কোনো ন্যারেশন করতে যাব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাব, তখন রিপোর্টিং ভার্বে যদি সেড বা টোল্ড থাকে, মানে রিপোর্টিং ভার্বে কি থাকবে বলতো, সেড বা টোল্ড। এবং যখন এটা আমরা পরিবর্তন করব তখন এটা কি সেড বা টোল থাকবে, সেড বা কি থাকবে বলতো, টোল থাকবে। এবং ইনভার্টেড কমাগুলো উঠে মূলত এখানে তোমাকে দ্যাট বসাতে হবে। আচ্ছা, এরপরে ইন্টারগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ একটা অনেক লম্বা টাইম আমরা ক্লাস নিয়েছি, আগে একটা ক্লাস নিয়েছি লেকচার শিট 5 এর উপরে। তো সেটা ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিবা, তাহলে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। তাছাড়া আমি একটু আগেও কিন্তু এই সম্পর্কে আলোচনা করেছি। তো আজকের আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই চারটা সেন্টেন্সের উপর ভিত্তি করে কিভাবে ন্যারেশন কাজ করে সেই সব সম্পর্কে আমরা সম্পূর্ণ শিখবো আজকের এই ক্লাসে। ওকে, তো খেয়াল করো এখানে ইন্টারগেটিভের বেলায় রিপোর্টিং ভার্ব, তুমি যদি কোনো সেন্টেন্স দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স, যখন তুমি এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাবা তখন সেক্ষেত্রে তোমার এখানে কমা উঠে, মানে সরি, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে আস্কড হবে। কি হবে বলতো, আস্কড হবে, আস্কড হবে। এবং ইনভার্টেড কমা উঠে, মানে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে কি হবে, আস্কড হবে। এবং ইনভার্টেড কমা উঠে তোমার এখানে কি হবে, ইফ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড। কোন কোন ক্ষেত্রে ইফ হবে, কোন কোন ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে। এখন কোন ক্ষেত্রে ইফ হবে আর কোন ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে সেক্ষেত্রে সেটা আমরা একটু পরেই আলোচনা করব, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা ইম্পারেটিভের বেলায়। ইম্পারেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের বেলায় সেটা আমরা একটু পরেই আলোচনা করব, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা ইম্পারেটিভের বেলায়। ইম্পারেটিভের ক্ষেত্রে বিষয়টা একটু খেয়াল করো, ইম্পারেটিভের বেলায় কিন্তু অনেক ধরনের আমরা বিষয় রয়েছে। এই যে ইম্পারেটিভের বেলায় রিপোর্টিং ভার্ব যেটা আছে এটা পরিবর্তিত হয়ে কোনো কোনো ক্ষেত্রে অর্ডার হবে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভাইসড, কোনো কোনো ক্ষেত্রে ফরবেড, কোনো কোনো ক্ষেত্রে রিকোয়েস্টেড, কোনো কোনো ক্ষেত্রে প্রপোজড হবে। তো এই যে 4-5 ধরনের আমাদের ভার্ব রয়েছে, 5 ধরনের ভার্ব কিন্তু 5 জায়গায় বসবে। এটা হচ্ছে তোমার সেন্টেন্স, অর্থাৎ ডিরেক্ট স্পিচের অর্থের উপর ভিত্তি করে হচ্ছে ওয়ার্ড গুলো হয়। খেয়াল করো, যদি কখনো আদেশ করা বোঝায় সেন্টেন্সে, তুমি যদি মনে করো এটা আদেশ বোঝানো হয়েছে সেক্ষেত্রে তোমার অর্ডার বসবে। আর যদি বোঝো এখানে অ্যাডভাইসড অর্থাৎ উপদেশ বোঝানো হয়েছে সেন্টেন্সটা দ্বারা, তখন রিপোর্টিং ভার্ব যখন তুমি চেঞ্জ করতে যাবা ইনডিরেক্টে তখন অ্যাডভাইসের পরিবর্তে এখানে কি হবে বলতো, মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে অ্যাডভাইস হবে। আবার যদি নিষেধ বোঝায় সেক্ষেত্রে ফরবেড, যদি অনুরোধ বোঝায় সেক্ষেত্রে রিকোয়েস্টেড, এবং যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে প্রপোজড হবে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, এবং ইনভার্টেড কমা উঠে কোন কোন ক্ষেত্রে টু হবে, কোন কোন ক্ষেত্রে নট টু হবে, কোন কোন ক্ষেত্রে দ্যাটও হয়। এখন কোথায় নট টু এবং কোথায় নট টু এবং কোথায় দ্যাট হয় সেটা সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। ওকে, আচ্ছা, এবার আসি আমরা অপটেটিভ সেন্টেন্সের বেলায়। অপটেটিভ, ওকে, আচ্ছা, এই অপটেটিভ সেন্টেন্সের বেলাটা একটু খেয়াল করি। অপটেটিভের ক্ষেত্রে যেটা হয় মূলত, অপটেটিভের বেলায় রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে কোন কোন ক্ষেত্রে উইশড হবে, কোন কোন ক্ষেত্রে প্রেইড হবে। যদি ইচ্ছা বোঝায় সেক্ষেত্রে উইশড হবে, আর যদি প্রার্থনা বোঝায় সেক্ষেত্রে প্রেইড হবে। এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। ঠিক এক্সক্লামেটরি বেলায় রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে এক্সক্লেমড উইথ জয়, যদি আনন্দ বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় হবে, আর যদি দুঃখ বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেমড উইথ সরো হবে, এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। তো এই হচ্ছে তোমার মূলত একটা জিনিস খেয়াল করো, আমরা টেন্স সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ধারণা প্রথম ক্লাসে পেয়েছি, এই ক্লাসটাতেও ফার্স্টে কিন্তু একটু আলোচনা করেছি এসব সম্পর্কে। তো এই অন্যান্য যে সেন্টেন্স গুলো আছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এখানে সবই কিন্তু টেন্সের উপর ভিত্তি করে এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। এখানে কিন্তু টেন্সের আগে যেভাবে আমরা পরিবর্তন করছি এখানেও ভার্বের পরিবর্তনগুলো কি ওইভাবেই হবে, কিন্তু শুধুমাত্র রিপোর্টিং ভার্বের বেলায় এবং ইনভার্টেড কমা উঠে কি কি বসবে সেটার একটা পরিবর্তন আমরা পুরো এক জায়গায় একটা বক্সে কিন্তু নিয়ে এসেছি, এর বাইরে আর কিছু নাই। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা হচ্ছে এখন নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা একদম এক্সারসাইজে চলে এসেছি এবং এখান থেকে আশা করছি তোমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবে এখন।
তো আগে আমরা বেসিক জিনিসগুলো একটু জেনে নিলাম। বেসিক জেনে বিষয়গুলো যদি একটু জানা থাকে, সেক্ষেত্রে তুমি যখন এক্সারসাইজ করতে যাবা সেটা তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা। তো আমার এখন খেয়াল করো, অবশ্যই ক্লাসটি একটু সবাই শেয়ার করবেন, সবাই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। ওকে, সো এখন খেয়াল করি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের উপরে কত ধরনের মানে ন্যারেশন হয়ে থাকে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, সেটা আমরা শিখবো। মূলত দুটো ফর্মুলা শিখবো আমরা, দুটো ফর্মুলার উপর ভিত্তি করেই মূলত ইন্টারগেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন চেঞ্জ হয়, এবং এই দুটো ফর্মুলা আমরা এখন দেখবো। প্রথম ফর্মুলাটা হচ্ছে, তোমার এই যে একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ এই যে সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট থাকবে, মানে এই হি হচ্ছে একটা কি সাবজেক্ট, তারপর হচ্ছে আস্কড, মানে এখানে যখন এটা হচ্ছে ডিরেক্ট আছে না, ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব, ইনডিরেক্টের স্ট্রাকচারটা কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো খেয়াল করো, আস্কড হবে, অর্থাৎ এই যে সেট টু মানে রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তে আমরা কি কি বসাবো বলতো, আস্কড বসাবো, আস্কড বসাবো। এটা কিভাবে বুঝবো যে এটা এখানে আস্কড হবে? কারণ এই যে বাক্যটা খেয়াল করো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, অর্থাৎ রিপোর্টিং স্পিচ যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্সে, তাই সেক্ষেত্রে আমরা অবশ্যই আস্কড বসাবো। ওকে, এখানে একটা বিষয় খেয়াল করে, এই যে প্রথম অংশটুকু হি সেড টু হিজ ফাদার, এটাকে বলা হয় মূলত রিপোর্টিং ভার্ব, এবং হোয়াট আর ইউ ডুইং এই যে বাক্যটা, এটাকে বলা হয় মূলত রিপোর্টিং স্পিচ। ওকে, আচ্ছা আচ্ছা খেয়াল করো এখন। তো এরপরে খেয়াল করো, অবজেক্ট হবে এখানে, এই যে হিজ ফাদার, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আচ্ছা, তার মানে আমরা এইখানে তিনটা ফর্মুলা সম্পর্কে জানলাম, অর্থাৎ এটা পরিবর্তন হলে প্রথম যেটা সাবজেক্ট যেটা আছে সেটাই থাকবে, তারপর এখানে এই যে রিপোর্টিং ভার্বটা আছে এটা পরিবর্তন হয়ে আস্কড হবে, অর্থাৎ এই যে আস্কড। ওকে, এবং সেটা কি, তারপরে যে অবজেক্ট যেটা আছে সেটাই থাকবে, এই যে হিজ ফাদার। ওকে, এ পর্যন্ত আমরা ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করো ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ রিপোর্টেড কমা যাই থাকুক না কেন, এরপরে যদি তোমার ইন্টারগেটিভ যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমাদের এই কমার পরিবর্তে কি ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটি হবে, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটি হবে। অর্থাৎ খেয়াল করো, ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু কয়েক ধরনের হতে পারে, যেমন এখানে এখানে আমরা বলি হোয়াট, এই যে খেয়াল করো এখানে যেহেতু লেখা আছে, আমরা এই বাক্যটা লিখবো না, আমরা একটা ভিন্ন বাক্য লিখবো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা বাক্য লিখি, আর দে গোয়িং হোম, আর দে গোয়িং হোম, আর দে গোয়িং হোম, এটাও কিন্তু ইন্টারগেটিভ বাক্য, অর্থাৎ তারা কি বাড়িতে যাচ্ছে, আর দে গোয়িং হোম। হ্যাঁ, এটাও ইন্টারগেটিভ বাক্য, এটা ইন্টারগেটিভ বাক্য। পরিবর্তনটা কোথায় খেয়াল করো, এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ হোয়াট, অথবা এখানে হাউ হতে পারে, হুইজ হতে পারে, ঠিক আছে, হোয়ার হতে পারে। হ্যাঁ, এই ধরনের বাক্য দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে, এখানে যদি হোয়াট থাকে সেক্ষেত্রে এখানে হোয়ার হবে, এখানে যদি হোয়াট থাকে সেক্ষেত্রে এখানেও হোয়াট হবে, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই হবে। কিন্তু যদি ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যদি শুধু ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, সেক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম আছে, এবং এটা একটু পরে শিখতেছি আমরা, এটা আগে শেষ করি। ওকে, এবং সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি, আমি একটু বলে দিচ্ছি, সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি, এবং এটার ফর্মুলা আমরা দেখতেছি, শুধু এখানটাতে একটু ভিন্নতা রয়েছে, তাছাড়া কিন্তু সব, এবং এখানে যে কাজগুলো হবে এটা কিন্তু সেই টেন্স অনুযায়ী হবে, এখানে আর কোনো কি নেই, কোনো ব্যতিক্রম নাই। তোমরা ঠিক বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবা, যদি কোনো বুঝতে সমস্যা হয়, কোনো পয়েন্ট, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সেটা তোমাদেরকে আবার বুঝাবো। ঠিক আছে, যতবার প্রশ্ন করবা ঠিক ততবারই তোমাদেরকে বুঝাবো, যে কোনো টাইমে তোমরা প্রশ্ন করতে পারো, নো প্রবলেম। তো এখন খেয়াল করো, এখন একটা বিষয় খেয়াল করি, এখন যেটা আছে তা ডাব্লিউ যেটা হোয়াট আছে এটা নিলাম, এরপর কি হবে, এরপর হচ্ছে তোমার সাবজেক্ট হবে। কেন খেয়াল করো, কারণ এটা তোমার ইন্টারোগেটিভ আছে, কিন্তু যখন তোমার ডিরেক্টটা ইনডিরেক্ট করে যাবা, তখন আর ইন্টারোগেটিভ থাকবে না, তখন এটা কি অ্যাফার্মেটিভ হয়ে যাবে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ আর থাকবে না। তো যেহেতু ইন্টারোগেটিভ থাকবে না, সেটা আমাদের হোয়াট এর পরে আমাদের কি মূল সাবজেক্টটা চলে আসবে, কিন্তু এখানে কি ভার্ব ছিল না, কিন্তু ভার্বটা না হয়ে বরং কি সাবজেক্টটা আগে চলে আসবে। তাহলে সাবজেক্টটা কি আছে, হি আছে, হি আছে। হি আস্কড হিজ ফাদার, হি বলতে কাকে বোঝানো হয়েছে, ইউ, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, ইউ বলতে হি কে বোঝানো হয়েছে, মানে হি সেড টু হিজ ফাদার, সে তার বাবাকে বলেছিল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, তুমি কি করতেছো। তো এখানে ইউ বলতে কে, ফাদার কে বোঝানো হয়েছে না, তার মানে হি,
ফাদার মানে কি হি, আর যদি মাদার হইতো তাহলে এখানে কি হইতো বলতো, শি হইতো। কি হইতো, শি। আচ্ছা, তার মানে এখানে সাবজেক্ট যাকে মিন করবে এখানে তার কি হবে বলতো, পজেসিভ ফর্ম হবে। কি হবে, প্রোনাউন ফর্ম, অর্থাৎ পজেসিভ ফর্ম। এবং প্রোনাউন ফর্ম কিভাবে হয় আমাদের সেটা কিন্তু একটা লিস্টেড আছে, এবং সব ওই 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 লিস্টের মধ্যে কিন্তু ন্যারেশন জগতে যত কিছু তোমার প্রোনাউন দেখবা পজিটিভ করতে হবে সব কিন্তু ওই লিস্টে দেওয়া রয়েছে, এবং সেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়েছি। এই ক্লাসটাতে আমরা দেখাতে পারলাম না যদিও, এবং অবশ্যই ফার্স্ট ক্লাসটা করলে তো তোমরা সে বিষয়টা অবশ্যই তোমরা অবগত আছো। যারা ফার্স্ট ক্লাস করো নাই অবশ্যই অবশ্যই করে নিবা। তো এখন খেয়াল করো, তো এখন কি হয়েছে, আর ডুইং, তার মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তাহলে আমরা প্রথম শিখছিলাম মনে আছে, যদি ডিরেক্ট যদি কি থাকে বলতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, যখন এটাকে আমরা ইনডিরেক্ট করতে যাব তখন এটা কি পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কি হয়ে যাবে বলতো, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। অর্থাৎ আর আছে, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, ওয়াজ হবে। কি হবে, ওয়াজ। এখন ওয়াজ কেন, আর এর পরিবর্তে ওয়ার হওয়ার কথা না, খেয়াল করো। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, রাইট? সেকেন্ড পারসনের বেলায় কিন্তু আর হয়, বাট প্লুরালের বেলায় কিন্তু আর হয়। কিন্তু সেকেন্ড পারসন যদিও একজন, বাট এর সাথে কি হয়, আর হয়। এটা একটু ঘাটতারা, তাই না? ওকে, কিন্তু এখানে খেয়াল করো, হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার না সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এখানে কি ওয়ার হবে না ওয়াজ হবে বলো তো, অবশ্যই ওয়াজ হবে। তারপর যে ডুইং যেটা আছে সেটাই হবে। তার মানে এটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী। তার মানে পুরো ফর্মুলাটা আশা করছি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। এখন আমরা একটু এক্সারসাইজে যাই। বাকি যে দুইটা রয়েছে এখানে আমি দুইটা দুইটা করে অপশন রেখেছি, তাহলে আমরা বুঝতে, আমাদের হয়তো নেট কানেকশন একটু সমস্যা দিচ্ছে হয়তো। আচ্ছা খেয়াল করো, আমাদের হয়তো নেট কানেকশন একটু সমস্যা দিচ্ছে হয়তো। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তাহলে খেয়াল করো, ঠিক ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট যেটা আছে সেটাই হবে। সেড টু যেটা আছে তার পরিবর্তে আমরা আস্কড দেব। কেন আস্কড দিব, কারণ এটা প্রশ্ন বোঝানো হয়েছে, এই জন্য আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে আস্কড হবে। অবজেক্ট যেটা আছে সেটাই হবে। তারপরে কমার পরিবর্তে কি হবে বলো তো, কমার পরিবর্তে কিছুই হবে না। কেন, কারণ এখানে হোয়ার আছে, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন আছে, এই জন্য ডাব্লিউএইচ কোশ্চেন যেটা থাকবে সেটাই হবে, অর্থাৎ হোয়ার। এরপরে খেয়াল করো, আই লিভড, এরপরে কি আছে, আই লিভড। এখন খেয়াল করো, এইখানে যে বিষয়টা আছে, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এই কথাটাকে নিজে বলছে, মানে প্রত্যক্ষ। এখন এই কথাটা যদি অন্যের দ্বারা বলানো হয় তখন সে কিভাবে বলবে বলতো, সে আমাকে প্রশ্ন করেছিল যে কোথায় আমি বাস করি, কোথায় আমি বাস করি। তাহলে হি সেড টু মি হোয়াট ডু ইউ, তার মানে এই এই প্রথম কথাটা কি বলছে বলতো, হি নিজের মুখে বলছে। হে কি নিজের মুখে বলছে, একটু সেন্সটা মাথায় নাও। হি সেড টু মি, সে আমাকে বলেছিল যে হোয়াট ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ লিভ, তোমাকে কোথায় বাস করে। এই কথাটা কে বলছে বলতো, আমাকে কে বলছে, হি নিজের মুখে বলছে না। কিন্তু ইনডিরেক্টলি খেয়াল করো, ইনডিরেক্টে কি কথাটা আবার কে বলছে, ইনডিরেক্টে কথাটা কিন্তু সে বলে নাই, বরং তার কথাটা আবার আমি নিজে উপস্থাপন করছি। অর্থাৎ হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করেছিল যে আমি কোথায় বাস করি, সে আমাকে প্রশ্ন করেছিল যে আমি কোথায় বাস করি। তার মানে এটা কি, এখন এটা পরোক্ষোক্তি হয়ে গেছে। অর্থাৎ এই কথাটা যার মুখ থেকে বেরিয়েছিল সে কথাটা ঠিক অন্যের মাধ্যমে বলার কারণে এটা ইনডিরেক্ট হয়ে গেছে। তাই জন্য কি ইউটা আই হয়ে গেছে, কারণ এটা মি আছে না, মি। তাহলে মি বলতে কাকে বোঝানো হয়েছে, আমাকে, অর্থাৎ আমি, এই জন্য আই হয়েছে। আর পরে হচ্ছে লিভড, কেন লিভড, খেয়াল করো, ডু ইউ লিভ এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা সেটা অবশ্যই যখন ইনডিরেক্ট করতে যাব সেটা হিসাবে বলতো পাস্ট ইনডিফিনিটে হবে। তার মানে লিভড অর্থাৎ লিভড হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। এখন এখানে দুইটা বাক্য দিয়েছেন মূলত, এখানে দেওয়া আছে হি টোল্ড মি হোয়ার আই লিভড। এখন এখানে সবকিছু ঠিক আছে, বাট ভুলটা কোথায় বলতো, ভুলটা হচ্ছে এই যে এখানটাতে, কারণ এটা হচ্ছে প্রশ্ন বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো আস্কড ব্যবহার করবো, কখনো টোল্ড ব্যবহার করতে পারি, অবশ্যই না। যদি তুমি টোল্ড ব্যবহার করো সেক্ষেত্রে এটা ভুল। আচ্ছা এখন খেয়াল করো দ্বিতীয় বাক্যটা, দ্য টিচার সেড টু দ্য বয়েজ, শিক্ষক বালকদেরকে বলেছিল, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ, তোমরা কেন শব্দ করতেছো। তাহলে এই কথাটা কার মুখ থেকে বের হয়েছে বলতো, টিচার, মানে টিচার নিজেই বলতেছে। টিচার বালকদেরকে বলছিল, এই তোমরা কেন শব্দ করতেছো, মানে আমি মনে করো টিচার, আমি বলতেছি।
কিন্তু সেই কথাটা আবার যখন ইনডিরেক্ট পরোক্ষ করে বলবে, তখন কি অন্য কেউ বলবে, তখন অন্য কেউ কে বলবে, যখন মনে করো অন্য একজন লোক দেখলো যে স্যার বাচ্চাদেরকে বলতেছে এই তোমরা কেউ নয়েজ করো না, ঠিক ওই কথাটা যখন অন্য একজন তার কথাটা রিপিট করবে, তখন সে কিভাবে বলবে যে দ্য টিচার বালকদেরকে প্রশ্ন করেছিল যে তোমরা কেন, তারা কেন শব্দ করতেছে, তারা কেন, তার মানে এটা পরোক্ষ উক্তি। আচ্ছা, এখন এখানে একটু দেখি আমরা সেট টুর পরিবর্তে, যেহেতু এটা প্রশ্ন তাই আমাদের এখানে সেট টুর পরিবর্তে কি হবে বলতো, সেট টুর পরিবর্তে আস্কড হবে এবং সাবজেক্ট আর অবজেক্ট যেটা আছে সেটাই হবে। তারপর যেহেতু ডাব্লিউএইচ যেটা আছে সেটাই হবে। এরপরে খেয়াল করো ইউ, ইউ দ্বারা কাকে বোঝানো হয়েছে, অনেকগুলো বালককে। কেন এখানে দে হয়েছে এই কারণে, কারণ বয়েস অর্থাৎ অনেকগুলো বালককে বোঝানো হয়েছে, ঠিক আছে, তাই জন্য দে হয়েছে দে। দের পরে যেটা আছে আর মেকিং, অর্থাৎ এটা কোন টেন্সের মধ্যে পড়ে বলতো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট যদি কন্টিনিউয়াস টেন্স থাকে সেক্ষেত্রে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করব। অর্থাৎ এখানে দের পরে কি ওয়ার হবে এবং মেকিং যেটা আছে সেটাই হবে, তারপরে নয়েজ। ওকে, দ্বিতীয় বাক্যটা দ্য টিচার আস্কড দ্য বয়েজ ইফ দে ওয়ার মেকিং এ নয়েজ। এখানে ভুলটা কোথায় বলতো, দেখি এখানে ভুলটা কোথায়, একটু কমেন্টে জানাও এখানে ভুলটা কোথায়। খেয়াল করো এখানে ভুলটা হচ্ছে তোমার ইফ, এই জায়গাটায় খেয়াল করো। এখানে আমরা জানি যে যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমরা অবশ্যই কমার পরিবর্তে সেই ডাব্লিউএস কোশ্চেনটাই দিব, ঠিক আছে। ওকে, এখানে কোনো ইফ ব্যবহার হবে না। তার মানে ইন্টারোগেটিভ টেন্সের উপরে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে দুটো স্ট্রাকচার মূলত ফলো করে ন্যারেশনের বেলায়। সেটার মধ্যে আমরা একটা অলরেডি শিখে ফেলেছি, এখন আমরা আর একটা যে স্ট্রাকচার রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব, তাহলে আমরা পুরোপুরি ভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে যত ন্যারেশন আসুক না কেন, এই দুটো স্ট্রাকচারের বাইরে তুমি কোনো সেন্টেন্স পাবে না। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা কিন্তু এখন আর বেসিক ভাবে শেখানোর দরকার নেই, যেহেতু তোমার আগের ক্লাস, মানে আগের বলতে একটু আগে যে ফর্মুলাটা দেখেছি সেটার উপর তোমরা কিন্তু অনেকটাই সেন্টেন্স মেকিং বিষয়টা কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছো। শুধু এখানে খেয়াল করো আগের স্ট্রাকচার অনুযায়ী সবই এক থাকবে, সবই কি থাকবে, এক থাকবে, বাট পরিবর্তনটা হবে শুধু এই জায়গাটায়, মানে কমার পরিবর্তে। এখানে খেয়াল করো বলছে মোহাম্মদ সেড টু ইমরান, মোহাম্মদ ইমরানকে বলেছিল ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, অর্থাৎ তুমি কি কবিতা পড়তে পছন্দ করো, ডু ইউ লাইক টু রিড, তুমি কি কবিতা পড়তে পছন্দ করো। এখন খেয়াল করো এটা কি প্রশ্ন বুঝেছে না, ইন্টারোগেটিভ। তাহলে খেয়াল করো এখানে কিন্তু প্রশ্নটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, কি দিয়ে, ভার্ব দিয়ে। আমরা জানি ইন্টারোগেটিভ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তুমি চাইলে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ করতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে ভার্ব দিয়ে হচ্ছে তুমি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করতে পারো। তাহলে আমরা জানি ডাব্লিউএস দিয়ে যদি শুরু হয় তখন ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস যেটা থাকবে সেটাই হবে, অর্থাৎ হোয়াই থাকুক, হোয়াট থাকুক, হোয়ার থাকুক, হোয়েন থাকুক, ডাব্লিউএস যাই থাকুক সেটাই এখানে হবে। কিন্তু যদি ডাব্লিউএস না থাকে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব বলতো, ইফ। এখানে কোনো আর কোনো কথা নাই, এখানে কি ব্যবহার করব আমরা বলতো, ইফ ব্যবহার করব, ঠিক আছে, ইফ ব্যবহার করব। তাহলে খেয়াল করো মোহাম্মদ আস্কড, তার মানে সেই ফর্মুলা যে আস্কড হবে, যেহেতু এটা প্রশ্ন সেহেতু আস্কড, মোহাম্মদ আস্কড ইমরান, মোহাম্মদ ইমরানকে প্রশ্ন করেছিল ইফ হি লাইক টু রিড পোয়েট্রি, অর্থাৎ সে কি কবিতা পড়তে পছন্দ করে কিনা। খেয়াল করো এখানে লাইক টু রিড এটা কি বলতো, প্রেজেন্ট ইনফিনিট আছে, তার মানে এখানে মূল ভার্বটা হচ্ছে কিন্তু লাইক, এই কারণে প্রেজেন্টটা পরিবর্তন হয়ে আমার কি হবে, পাস্ট ফর্ম হবে ভার্বের, অর্থাৎ লাইকের পরিবর্তে লাইকড হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন খেয়াল করো আমরা এই স্ট্রাকচারটা গুলো দেখি, তাহলে পুরোপুরি আর একটু শিওর হয়ে যাব। হি সেড টু মি, সে আমাকে বলেছিল আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বই পড়তেছো। আচ্ছা, তো এখন কি হবে খেয়াল করো, ঠিক একই নিয়ম, আস্কড হবে, ভার্ব হবে, অবজেক্ট সাবজেক্ট আমরা ঠিক বসালাম। এখন এখানে দেওয়া আছে হোয়াট আই ওয়াজ রিডিং। খেয়াল করো এখানে যেহেতু আমাকে একজন ব্যক্তি, সেহেতু আমি মানে আই, ঠিক আছে, এবং এই না অবশ্যই আমরা কি ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে সেহেতু আমরা এটা পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করব, অর্থাৎ আই ওয়াজ রিডিং হিজ বুক। তারপর খেয়াল করো হি আস্কড মি ইফ। এখন খেয়াল করো এখানে হোয়াট ব্যবহার করছে, এখন এখানে কোন হিসেবে হোয়াট ব্যবহার করছে, খেয়াল করো এখানে কি হোয়াট বলতে কিছু আছে, এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে না, নাই।
কারণ আমরা জানি ডাব্লিউএস থাকলেই মূলত এখানে ডাব্লিউএস দিতে পারবো। যদি ডাব্লিউএস না থাকে, ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করবো। অর্থাৎ দ্বিতীয় বাক্যটাতে কি আছে বলতো? ইফ আছে। দ্বিতীয় বাক্যটাতে আমাদের ইফ আছে, অর্থাৎ তাহলে 2 নাম্বারটা কারেক্ট। তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক। আচ্ছা, এরপরে খেয়াল করো দ্বিতীয়টা, নাজমা সেড টু হিম, নাজমা তাকে বলেছিল, হ্যাভ ইউ টেকেন মাই পেন, তুমি কি আমার কলমটি নিয়েছো? তো তখন এখন ইন্টিগ্রেট করতে যাই, ঠিক নাজমা আস্কড হিম, নাজমা তাকে প্রশ্ন করেছিল, ইফ হি হ্যাড টেকেন হার পেন। আর একটা আছে নাজমা আস্কড হিম ইফ হি হ্যাভ টেকেন হার পেন। কোনটা হবে বলো তো? দেখো, এই বিষয়টা যদি তুমি ক্লিয়ার হতে চাও, তাহলে প্রথমে তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে টেন্স। অর্থাৎ এখানে কোন টেন্সে আছে বলো তো? এটা আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের বি3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হয় বলতো? এটা প্রেজেন্ট পারফেক্ট। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট যদি হয়, এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করতে যাব, তখন সেই প্রেজেন্ট পারফেক্টটাকে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের বি3 ফর্ম। তার মানে প্রথমটা কারেক্ট। দ্বিতীয়টাতে কি দেওয়া আছে? হ্যাভ দেওয়া আছে। অর্থাৎ যেটা আছে ঠিক হুবহু এটাই। তার মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে ইনডিরেক্টে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টই করি, তাহলে এটা কি? অবশ্যই ভুল হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথম বাক্যটা কারেক্ট। তারপর দ্বিতীয়টা, রুনা সেড টু সমী, অর্থাৎ রুনা সমীকে প্রশ্ন করেছিল, এখানে যেহেতু উইল ইউ মিট মি টুমরো, তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে? তাহলে খেয়াল করো এখানে কি আছে? প্রশ্নবোধক এবং বাদ দিয়ে শুরু হয়েছে, তাই আমাদের এখানে ইফ হয়েছে এবং শি আছে। শি উড মিট হার দ্য নেক্সট ডে, এবং এখানে দেওয়া আছে রিনা আস্কড হিম সুমি ইফ শি উড মিট হার দ্য নেক্সট ডে। তাহলে আমরা জানি যদি ফিউচারের বেলায়, অর্থাৎ ফিউচার টেন্সে যদি তুমি কখনো উইল বা শ্যাল দেখো, তাহলে উইলের পরিবর্তে উড হবে, শ্যালের পরিবর্তে শুড হবে, মেয়ের পরিবর্তে মাইট হবে। তাহলে দ্বিতীয় বাক্যটাতে খেয়াল করো, উইলও দিছে উডও দিছে, তার মানে এটা কি? এক চান্সে ভুল, এক চান্সে দ্বিতীয় বাক্যটা ভুল। প্রথমটা যেটা দেওয়া রয়েছে, প্রথম বাক্যটা খেয়াল করো, এখানে উড দেওয়া আছে, অর্থাৎ উইলের পরিবর্তে উড হবে। আর একটা বিষয় আছে যেখানে ভালো শিক্ষার্থীরাও ভুল করে, এবং এটা আমি ফার্স্ট ক্লাসেও বলেছি, সেটা হচ্ছে এই জায়গাটা, অ্যাডভার্বিয়াল ফ্রেজের বেলায় কিন্তু ভুল করে। অর্থাৎ টুমোরো দেওয়া রয়েছে, তুমি যদি ঠিক এখানেও টুমোরো দিতা, তাহলে তোমার বাক্যটা কিন্তু ভুল হতো, বাকিগুলো ঠিক থাকলে। অর্থাৎ টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, টুমোরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে হবে। আর যদি এখানে ইয়েস্টারডে থাকতো, তাহলে দ্য প্রিভিয়াস ডে হইতো। এখানে যদি নাও থাকতো, তাহলে এখানে কি? দেন হতো। ঠিক আছে, এরকম এখানে যদি হিয়ার থাকতো, এখানে কি হইতো? দেয়ার হইতো। ওকে, সো এই ধরনের হচ্ছে তোমার মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো চেঞ্জ হয়, এবং এটার একটা চার্ট কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়েছি। তো আশা করছি বুঝতে পেরেছো। তার মানে এখানে কারেক্ট আনসার হচ্ছে ফার্স্ট সেন্টেন্স যেটা রয়েছে সেটা, রুনা আস্কড সুমি ইফ শি উড মিট হার দ্য নেক্সট ডে। এখন এখানে শি দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো তো? এই সুমিকে বোঝানো হয়েছে, এটা নির্দেশ করে দিয়েছে। এটা না করলেও হয়, তবে এটা নির্দেশ করে দেওয়াটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। এটা তুমি অর্থটা বুঝে বুঝে করলে তখন এই বিষয়টা তোমার জন্য কি একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে যে দুই ধরনের আমরা স্ট্রাকচার ছিল, সেটা সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে জানলাম, এবং এর বাইরে আর কোনো তোমরা ন্যারেশন স্ট্রাকচার পাবা না। অর্থাৎ এই দুইটি স্ট্রাকচার যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে ইন্টারগেটিভে নিয়ে যত তোমার ন্যারেশন আসুক না কেন, তুমি অবশ্যই ভালো করবা। এখন প্যাসেজ ন্যারেশনে যখন আমরা যাব, তখন কিন্তু ঠিক এরকম বাক্য বাই বাক্যই তোমাকে কিন্তু কি রূপান্তর করতে হবে। তাহলে অবশ্যই আমরা বেসিকটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এই জন্য আমরা বেসিক শিখে দেন আমরা এর পরবর্তী যে ক্লাসটা নিব, সেটাতে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারটিভ সেন্টেন্সের উপর ভিত্তি করে যে ন্যারেশন গুলো হয়ে থাকে, হ্যাঁ, সেটা আমরা এখন জানবো। ইম্পারটিভের উপর ভিত্তি করে যে ন্যারেশন হয়ে থাকে, তো খেয়াল করো। অর্থাৎ ইম্পারটিভ মানে কি বলতো? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এটা মূলত ইম্পারটিভ সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য। কোন সেন্টেন্সে তুমি যদি দেখো আদেশ আছে, উপদেশ আছে, অথবা নিষেধ অথবা অনুরোধ আছে, তাহলে সেটা হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে যখন তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে ন্যারেশন করতে যাবা, তখন কোন উপায় করবা? এবং এখানে মূলত দুইটা ফর্মুলা আছে মেবি, এবং দুইটা ফর্মুলার উপর ভিত্তি করে হচ্ছে তোমাদের কি হবে?
মূলত দুইটা ফর্মুলার উপর ভিত্তি করেই ন্যারেশন, এবং এ বাদে আর কোনো ন্যারেশন তোমরা পাবে না ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। ঠিক আছে, ওকে। তো এখন খেয়াল করো, তাহলে আমরা একটু মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, অবশ্যই আমাদের ক্লাসটা যারা দেখতেছো, তোমরা যদি কোনো কিছু কোনো পয়েন্ট বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, এখানে কি আছে খেয়াল করো, সাবজেক্ট যেটা আছে দ্য টিচার, ওকে। তারপর এখানে রিপোর্টিং, এই যে ভার্বটা রয়েছে মূলত এখানটাতে পরিবর্তন হয়। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব যেটা সেট টুর পরিবর্তে কোন কোন ক্ষেত্রে অর্ডার হতে পারে, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাডভাইস হতে পারে, কোন কোন ক্ষেত্রে ফরওয়েট হতে পারে, কোন কোন ক্ষেত্রে রিকোয়েস্টেড হতে পারে। এখন কথা হচ্ছে এটা কখন কখন হয়, যদি সেন্টেন্সটা তুমি যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস, যদি এটা নিষেধ বোঝায় তাহলে ফরবেইট, যদি এটা অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড, যদি এটা আদেশ বোঝায় তাহলে অর্ডারড হবে। ঠিক আছে, আর এই সবগুলোর উপর ভিত্তি করে যে কয়টা সেন্টেন্স হয় সেটাও আমরা কিন্তু এক্সাম্পলে রেখেছি। ওকে, তো এখন খেয়াল করো, তারপর হচ্ছে অবজেক্ট যেটা আছে সেটা আমরা এখানে দিলাম। এখন এখানে যে বিষয়টা আছে, কমার পরিবর্তে, কিসের পরিবর্তে বলতো, কমার পরিবর্তে এখানে মূলত টু হবে। কি হবে বলতো, টু, টু হবে। কি হবে, টু হবে। অর্থাৎ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় মানে হ্যাবোধক হয় তাহলে সেক্ষেত্রে টু হবে, কিন্তু সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট স্পিচে যদি নট ব্যবহার করা হয় তাহলে আমাদের এই কমার পরিবর্তে এখানে নট টু বসবে এবং বাকি যা আছে সেটা বসবে, বাকি অর্থাৎ বাকি যে ভার্ব এবং অবজেক্ট আছে সেটা হুবহু বসে যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। এখানে একটা ইম্পারেটিভের বেলায় খেয়াল করবা, এই যে গেট আছে না প্রেজেন্ট ফর্মে, এটা কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। তোমার শুধু ইম্পারেটিভের বেলায় পরিবর্তনটা হবে কোথায় বলো তো, রিপোর্টিং ভার্বে পরিবর্তন হবে, ইনভার্টেড কমা এখানে পরিবর্তন হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে টু হবে, নেগেটিভ থাকলে নট টু হবে, তারপর হচ্ছে হুবহু যে ভার্ব থাকে যেটা সেটা হবে এবং বাকি অংশটা হবে। অর্থাৎ তাহলে আমরা একটু বিষয়টা আর একটু ক্লিয়ার হই। তাহলে খেয়াল করো এখানে যেটা আছে সাবজেক্ট দা টিচার, তারপর সেট টু পরিবর্তে অর্ডার কখন হয়, আমরা একটু আগে বাংলাটা দেখি তাহলে বুঝতে পারবো। দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদেরকে বলেছিল যে গেট আউট অফ দ্য ক্লাসরুম, এই ক্লাসরুম থেকে বেরিয়ে যাও। অর্থাৎ এখানে শিক্ষক কি করছে বলতো, সে কি নিষেধ করছে না রিকোয়েস্ট করছে না উপদেশ দিচ্ছে নাকি আদেশ করছে বলতো। এখানে কিন্তু আমরা সেন্সে সহজেই বুঝতে পারছি যে এটা একটা আদেশ, এটা একটা কি আদেশ, যে শিক্ষক শিক্ষার্থীদেরকে বলেছে ক্লাসরুম থেকে বের হয়ে যাও। ঠিক আছে, এটা কি করছে, শিক্ষক আদেশ দিচ্ছে। আদেশ দেওয়ার কারণে যেটা হবে, এখানে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে আদেশ হলে কি হবে, অর্ডারড হবে। অর্ডারড দ্য স্টুডেন্টস গেট, এখানে কমার পরিবর্তে কি হবে বলতো, টু হবে। আবার বাকি যে অংশটুকু সেটাই হবে, অর্থাৎ গেট আউট অফ দা ক্লাসরুম, গেট আউট অফ দা ক্লাসরুম। একদম সহজ, তোমার একটু মাথা ঠান্ডা করে আমার ক্লাসটা দরকার হলে 2-3 বার রিপিট করো এবং খাতায় নোট করো, ভালো করে দেখো, বোঝো, বোঝার চেষ্টা করো। কোনো কিছু বুঝলে সমস্যা হলে কমেন্টে জানাও, অবশ্যই সাথে সাথে উত্তর পেয়ে যাবা। তাহলে দেখবা তোমার ন্যারেশন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। মতো ন্যারেশনটা কিন্তু অনেক একটা বড় ভয়ভীতির জায়গা এইচএসসি এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য। তো পরবর্তী স্ট্রাকচারটা একটু দেখি। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন। তাহলে এখানে কি বলছে, দয়া বুঝাইছে। দয়া যদি বুঝায় তাহলে কি হবে বলতো, এখানে কি হবে বলতো, উপদেশ ফরবেইট হবে না ফর অ্যাডভাইস হবে নাকি অর্ডার হবে নাকি রিকোয়েস্টেড হবে বলতো, রিকোয়েস্টেড মানে অনুরোধ করছে তার কাছে। যেহেতু এটা অনুরোধ বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে হি রিকোয়েস্টেড মি, দুটো বাক্য দেওয়া আছে, রিকোয়েস্টেড মি কমার পরিবর্তে টু, গিভ, তারপর বাকি যে অংশটুকু আছে গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, গিভ হিম। আর একটা আছে হি রিকোয়েস্টেড মি গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এখন খেয়াল করো এই দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায় বলতো, আমরা কিন্তু জানি ইম্পারেটিভ সেন্টেন্সের যে বেসিক নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে কমার পরিবর্তে টু বসাতে হবে, কিন্তু এখানে কোনো টু নেই কিন্তু, যার কারণে এটা অবশ্যই ক্রস মানে এটা ভুল। তাহলে প্রথম যেটা আছে এটা হচ্ছে কারেক্ট, অর্থাৎ হি রিকোয়েস্টেড মি টু গো, সরি মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এরপর আমরা নেক্সট ক্লাসটা একটু দেখি।
নেক্সট ক্লাস যেটা আছে সেটা হচ্ছে এখানে মূলত ডিরেক্ট হবে, হ্যাঁ কার্ড হয়ে গেছে যদি, এখানে মূলত ডিরেক্ট হবে। আচ্ছা, তা মাদার সেড টু মি, মাদার আমাকে বলেছিল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলবে। তার মানে এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝায়, কি সেন্স প্রকাশ করে বলো তো? এটা অবশ্যই উপদেশ দিছে মা, তাই না? নাকি এটা আদেশ বোঝানো হয়েছে বলো? এটা কি আদেশ বোঝানো হয়েছে না উপদেশ বোঝানো হয়েছে বলো? এটা অবশ্যই একটা উপদেশ, এটা কি উপদেশ। ঠিক আছে, তা উপদেশ যদি হয় সেক্ষেত্রে আমরা কি দেবো বলতো? অ্যাডভাইস দিব নাকি অর্ডার দেবো বলতো? অবশ্যই সেড টুর পরিবর্তে অ্যাডভাইস হবে। তাহলে এখানে দুইটি সেন্টেন্স দেওয়া আছে, দেখো তো কোনটার মধ্যে সমস্যা আছে? অর্থাৎ এখানে অর্ডার দাও, এখানে অ্যাডভাইস দাও, অর্থাৎ তাহলে সঠিক আনসার হচ্ছে এই অ্যাডভাইস, এটা। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করো। এবং এখানে যেটা আছে মাদার অ্যাডভাইসড মি, ইনভার্টেড কমা যেটা আছে এর পরিবর্তে হচ্ছে তোমার টু হয়েছে, তারপর হচ্ছে বাকি যেটা আছে ঠিক সেটাই, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। আচ্ছা, এখন আমরা একটু নটের ব্যবহারটা জানবো যে কিভাবে নটের ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, নটের কাজ কি? তো খেয়াল করো এখানে যেটা আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য শিক্ষক শিক্ষার্থীদেরকে বলেছে ডোন্ট মিস দ্য ক্লাস, মানে ক্লাস মিস করো না, ক্লাস কি করো না, মিস করো না। অর্থাৎ এটা কি বলছে? নিষেধ করছে যে ক্লাস মিস করো না। স্যার কি এটা কি সেন্স বোঝায় বলতো? নিষেধ করা। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই যেটা করব, নিষেধ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলতো? ফরবেড। কি ব্যবহার করি? ফরবেড। অর্থাৎ এখানে ফরবেড ব্যবহার করব। কিন্তু এখানে কি আছে? অ্যাডভাইস, উপদেশ। এটা কি উপদেশ বোঝানো হয়েছে? একদমই না, বরঞ্চ এখানে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে তোমার নিষেধ করছে যে তোমরা ক্লাস মিস করো না। তাহলে এখানে খেয়াল করো, তারপর অবজেক্টটা দিলাম। এখন নটের পরিবর্তে কি, কমার পরিবর্তে কি বসবে বলতো? এখানে একটা বিষয় খেয়াল করো, ডোন্ট আছে, অর্থাৎ এটা নেগেটিভ। আর আমরা জানি নেগেটিভ যদি থাকে তাহলে নট টু হবে, এখানে ডুটা উঠে যাবে, মানে যে অক্সিলারি ভার্বের সাথে নট থাকবে সে অক্সিলারি ভার্বটা উঠে যাবে, শুধু নট টু হবে। কি হবে? এই যে নটে যেটা আছে, অর্থাৎ কমা, ইনভার্টেড কমা এবং ডু নট, এর পরিবর্তে নট টু হবে। কি হবে বলতো? নট টু হবে। এবং বাকি যে অংশটুকু আছে সেটাই হবে, বাকি যে অংশটুকু আছে সেটাই হবে মিস দা ক্লাস, মিস দা ক্লাস। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হচ্ছে এটা। এবং এই জায়গাটা হচ্ছে কারেক্ট আনসার কোনটা বলতো? এটা হচ্ছে অ্যাডভাইস। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ন্যারেশন কত? তাহলে প্রথম যে রুলসটা আমরা জানলাম, এখন আমরা দ্বিতীয় রুলসটা দেখবো, এবং এটা একদম সোজা। তার মানে দেখো সেন্টেন্সের উপর কিন্তু অনেকগুলো স্ট্রাকচার কিন্তু তোমার শিখতে হচ্ছে, তাই না? তা না, কিন্তু ইন্টারগেটিভের উপর দুটো স্ট্রাকচার মাত্র, ইম্পারেটিভের উপর দুটো স্ট্রাকচার, অবজেক্টিভের উপরও দুটো স্ট্রাকচার জানলেই কিন্তু তোমার জন্য কি বিষয়টা একদম সহজ হয়ে যায়, তাই না? আচ্ছা, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় তোমার টেন্স গুলো একটু ভালোভাবে জানলেই তখন তুমি অবশ্যই ভালো করতে পারো। দেখো ন্যারেশন বা গ্রামার পার্ট যদি বলো, এটা কিন্তু একদম সোজা। তুমি একটু, আমরা সমস্যা হচ্ছে যে আমরা পড়ি না, পড়তে চাই না, আমরা শুধু অন্যের মাধ্যমে পেতে চাই, জানতে চাই। খেয়াল করো, তুমি যদি একটু সময় দিয়ে পড়ো তাহলে কিন্তু তুমি সহজেই বুঝতে পারো। আর যখন তুমি বুঝতে পারবে না তখন অন্যদের কাছে জিজ্ঞেস করে ওই বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে পারবে। আর তুমি যদি নাই পড়াশোনা করো এবং যার কাছে তুমি পড়তেছো বা যে ক্লাসটা দেখতেছো তুমি যদি সেটা মনোযোগ সহকারে না দেখো, 2-3 মিনিট দেখে যদি চলে যাও, সেক্ষেত্রে এখানে তোমার জন্য কি ভালো কিছু থাকতে পারে বলো তো? এটা তোমার জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না। এই জন্য ভালো কিছু পেতে হলে একটু সময় শ্রম দিতে হবেই তোমাকে। আচ্ছা, তো এখন আমরা শিখবো দ্বিতীয় স্ট্রাকচারটা, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচারটা শিখব। ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ওকে। আচ্ছা, এখন খেয়াল করো দ্বিতীয় স্ট্রাকচারটা কি বলছে? দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে লেট। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু অনেক সময় লেট দিয়েও শুরু হয়, অর্থাৎ লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু সেটা যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাবা তখন কিছু পরিবর্তন আছে। দেখো এটা কিন্তু আমরা লেট পাইনি, বাট সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত ছিল। অর্থাৎ যদি তুমি বাক্য এটা বোঝায় যে এটা আদেশ বোঝানো হয়েছে, উপদেশ বোঝানো হয়েছে অথবা নিষেধ বোঝানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার পরিবর্তনটা কেমন হয় সেটা আমরা একটু আগে দেখেছি। কিন্তু যদি লেট দিয়ে শুরু হয় সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু সেটা আমরা কিভাবে ইন্টারপ্রিট করব? খেয়াল করো, খেয়াল করো এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, হি সেড টু মি, সে আমাকে বলেছিল লেট আস গো আউট ফর এ ওয়াক, মানে আমাদের এখনই কি কি করতে হবে বলতো? হাঁটার জন্য বাইরে বের হতে হবে। আমাদের এখনই কি
চলো আমার হাঁটার জন্য এখনই বাইরে বের হতে হবে। তাহলে এখানে কি লেট দিয়ে শুরু হয়েছে, তো এখানে কি খেয়াল করো, যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমাদের পরিবর্তনটা হবে কি দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে প্রপোজড আর একটা হচ্ছে সাজেস্টেড। একটা প্রপোজড আর একটা হচ্ছে কি সাজেস্টেড। আচ্ছা, মানে এখানে এই যে খেয়াল করো, এখানে যেটা বলছে যে সে আমাকে বলেছিল চলো আমরা হাঁটার জন্য বাইরে বের হয়, তার মানে এটা কি একটা প্রস্তাব দিচ্ছে, তাই না? এটা একটা প্রস্তাব দিচ্ছে, সেক্ষেত্রে প্রপোজড হয়েছে। আচ্ছা, এবারে তোমার যেটা হবে এই যে আহ, এই যে ভার্বটা পরিবর্তন হয়ে অর্থাৎ প্রপোজড অথবা সাজেস্টেড হবে, দেন হচ্ছে তোমার অবজেক্ট যেটা আছে সেটাই হবে, সাবজেক্ট যেটা আছে সেটাই হবে, কমার পরিবর্তে যেটা হবে দ্যাট হবে। কি হবে বলো তো? দ্যাট হবে। অর্থাৎ লেট যে যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে আমাদের কি হবে বলো তো? দ্যাট হবে। আর যদি লেট দিয়ে যদি শুরু না হয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হতো তাহলে কি বসতাম আমরা বলো তো? টু বসাতাম। আর যদি নট দিয়ে শুরু হইতো তাহলে নট টু বসাতাম। কিন্তু যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা কি দেবো বলতো? এখানে দ্যাট দিব। কি দেব বলতো? দ্যাট দিব। এখানে অবশ্যই দ্যাট ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করো, তারপরে যেটা আছে দ্যাট ব্যবহার করার পর আস আছে, তাহলে আমাদের কি উই হয়ে গিয়েছে। এবং এবং খেয়াল করো, তারপরে সাবজেক্টের পর এখানে আরো একটু কাহিনী আছে, সেটা কি সাবজেক্টের পর শুড হবে। কি হবে বলতো? শুড। লেট দিয়ে বাক্য শুরু হলে প্রথম পরিবর্তনটা কোথায় বলতো? দ্যাট হবে, কমা পরিবর্তন হয়ে মানে অর্থাৎ এটা পরিবর্তন হয়ে ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে কি হবে? দ্যাট হবে। দেন হচ্ছে তোমার সাবজেক্ট হবে, সাবজেক্টের পর অবশ্যই তোমাকে শুড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? শুড। যদি লেট দেখো বাক্যে তাহলে অবশ্যই মূল সাবজেক্টের পর রিপোর্টিং স্পেসে শুড ব্যবহার করবা। তারপর যেটা হবে, তারপর ভার্ব যেটা থাকবে ঠিক সেটাই থাকবে। ভার্ব এই যেমন গো যেটা আছে ভার্ব, ঠিক বাকি অংশ ভার্ব সহ বাকি অংশ একই থাকবে। অর্থাৎ খালি খেয়াল করো, এখানে যেটা বলা হয়েছে যে হি সেড টু মি, সে আমাকে বলেছিল লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটার জন্য বের হই। তাহলে এখানে যে বিষয়টা আছে যে শি প্রপোজ টু মি, সে আমাকে প্রস্তাব দিয়েছে, দ্যাট যে উই আসার পরিবর্তে উই আসছে, তারপর কি স্ট্রাকচার অনুযায়ী আমাদের শুট নিব, তারপর বাকি যে অংশ আছে সেটা ঠিক হুবহু সেটাই হবে, গো আউট ফর এ ওয়াক, গো আউট ফর এ ওয়াক। আচ্ছা এখন খেয়াল করো, দ্বিতীয় বাক্যটা আমি একটু দেখি। দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, হি সেড টু মি, he said to me let them play football, let them play football, মানে সে আমাকে বলেছিল চলো আমরা ফুটবল খেলতে খেলি, চলো আমরা কি করি ফুটবল খেলি। তার মানে লেট দিয়ে শুরু হয়েছে, তার লেট দিয়ে যদি শুরু হয় আমাদের এই রিপোর্টিং ভার্বের বেলায় অবশ্যই প্রপোজ অথবা সাজেস্টেড। তার মানে চলো আমরা খেলা করতে বাইর হই, এটা কি প্রস্তাব দিছে? হ্যাঁ, এটা প্রস্তাবও বোঝায়, বা এটা যদি সাজেস্টেড বলো সেটাও বোঝায়। অর্থাৎ তুমি প্রপোজটা ব্যবহার করতে পারো, সাজেস্টেড ব্যবহার করো। তার মানে এখানে আমরা কি সাজেস্টেড অথবা প্রপোজ একটা দিলেই হয়, নো প্রবলেম। দেন সেটা দিব। তারপরে কমার পরিবর্তে কি হবে বলতো? দ্যাট হবে, এবং লেট কিন্তু উঠে যাবে। লেট কি হবে? উঠে যাবে। তারপর হচ্ছে দেম আছে, এখানে কি দে হয়ে গেছে। তারপর স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই তোমাকে সাবজেক্টের পর শুড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? শুড। তারপরে যেটা হবে, যেটা ভার্ব মূল ভার্ব সহ বাকি যে অংশ আছে সেটা হুবহু সেটাই হবে, প্লে ফুটবল। তার প্রথমটা খেয়াল করো, হি টোল্ড মি দ্যাট দে শুড প্লে ফুটবল। প্রথম বাক্যটা কিন্তু একদম সহজেই আমরা ভুল ধরতে পারি। কেন? কারণ যেহেতু এটা ইম্পারেটিভ লেট দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে সাজেস্টেড বা প্রপোজড ব্যবহার করবো, আমরা যেটা জানি। তাহলে এখানে কি হবে বলতো? টোল্ড হবে? অবশ্যই না, বরং এখানে প্রপোজড হবে। কি হবে? প্রপোজড টু। প্রপোজড টু মানে সেট টু পরিবর্তে কি হবে? প্রপোজড টু অথবা সাজেস্টেড টু। তাহলে এবং বাকি যে অংশটা আছে সেখানে এখানে দ্যাট আছে এবং দে শুড প্লে ফুটবল। তার মানে এখানে কারেক্ট আনসার কোনটা বলতো? দ্বিতীয় বাক্যটা। ওকে, আশা করছি তোমরা প্রপারলি বিষয়টা বুঝতে পেরেছো। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় কিভাবে ন্যারেশন করতে হয় সেটা আমরা শিখলাম। তাহলে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ তিনটা ফর্মুলা আমরা শিখলাম। এখন আমরা শিখবো অবজেক্টিভ এবং এক্সক্লামেটরির উপর কিভাবে ন্যারেশন চেঞ্জ করব সেটা। এবং এর বাইরে তোমরা আর কোনো স্ট্রাকচার পাবা না। এগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, রিয়েলাইজ করো, বোঝো, তাহলে দেখবা তোমার জন্য ন্যারেশন খুব সহজ হয়ে গেছে। তো এখন খেয়াল করো অবজেক্টিভ। হ্যাঁ, অবজেক্টিভের বেলাটা একটু খেয়াল করি, আমরা একটু এটাই করে দেই। অবজেক্টিভের বেলায় মূলত একটা স্ট্রাকচার আছে, যেটা একটা স্ট্রাকচার যদি তোমরা মনে রাখো তাহলেই তোমার জন্য একদম ক্লিয়ার, আর কোনো স্ট্রাকচার মনে রাখতে হবে না। তার মানে এই একটা স্ট্রাকচার মূলত অবজেক্টিভ সেন্টেন্সের উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে খেয়াল করো অবজেক্টিভ।
সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে যদি অপটেটিভ সেন্টেন্স বলতে কি বোঝানো হয় বলতো? ইচ্ছা, প্রার্থনা, ঠিক আছে না? ইচ্ছা বা প্রার্থনা হচ্ছে অপটেটিভ। আর ইম্পারেটিভ কি? আদেশ, অনুরোধ, নিষেধ, ঠিক আছে, এগুলো প্রস্তাব, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর অপটেটিভ সেন্টেন্সে কি? প্রার্থনা করা, ইচ্ছা করা, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের বেলায়। তাহলে অপটেটিভ সাবজেক্ট যেটা আছে সেটাই থাকবে, এই যে সাবজেক্ট। ওকে, এরপর রিপোর্টিং যে ভার্বটা রয়েছে, এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে এখানে কি? উইশড অথবা প্রেইড হবে, উইশড অথবা প্রেইড হবে। তারপর যেটা বিষয় আছে, তারপর হচ্ছে এখানে একটা অবজেক্ট থাকে। হ্যাঁ, অবজেক্টটা থাকবে না, অবজেক্টটা থাকবে না, অবজেক্টটা উঠে যাবে। এখানে যে অবজেক্টটা আছে এটা কি হবে বলতো? এটা হচ্ছে তোমার উঠে যাবে, এটা হচ্ছে উঠে যাবে, অবজেক্টটা উঠে যাবে। আমি একটু লিখে নিই, উঠে যাবে। কি উঠে যাবে? অবজেক্ট। অবজেক্টটা কি করবে? উঠে যাবে। তারপর যেটা হবে, কমার পরিবর্তে দ্যাট হবে। কি হবে বলতো? এই যে কমা আছে এর পরিবর্তে আমাদের এখানে কি হবে বলতো? দ্যাট হবে। এবং তারপরে যেটা হবে, সাবজেক্ট হবে। সাবজেক্টের পরে খেয়াল করো, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। ফাদার আমাকে বলেছিল মে ইউ পাস দ্য এক্সামিনেশন, মানে তুমি পরীক্ষায় পাশ করতে পারো। তার মানে কি? এটা একটা ইচ্ছা প্রকাশ করেছে, তুমি পরীক্ষায় পাশ করতে পারো, তার মানে তুমি পাশ করবা। এটা মানে কি বলছো? ইচ্ছা প্রকাশ, অর্থাৎ মানে প্রার্থনা করেছে যে তুমি পরীক্ষায় পাশ করবে, মানে বাবা তাকে কি করছে? আমাকে প্রার্থনা করেছে, অর্থাৎ এখানে কি? প্রেড দিয়ে শুরু হবে। তাহলে কি হবে? এটা অবশ্যই তাহলে অপটেটিভ সেন্টেন্স। তার অপটেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা কি সাবজেক্ট দেবো এবং ফর্মুলা যেটা আছে সেটা পরিবর্তন করব। খেয়াল করো, কোনো যখন তুমি ন্যারেশন করতে যাবো আগে সম্পূর্ণটা পড়বা, অর্থ বুঝবা, গঠন বুঝবা, যে এটা আসলে কোন সেন্টেন্সের আওতাভুক্ত এবং কোন টেন্সের আওতাভুক্ত, তাহলেই তুমি ন্যারেশন করতে গেলে খুব সহজে করতে পারবা। তাহলে সাবজেক্ট দিলাম, মেয়ের পরিবর্তে কি হবে বলতো? মাইট হবে। কি হবে বলতো? মাইট হবে। এবং বাকি যে অংশটুকু আছে, মানে ভার্ব সহ বাকি যে অংশটুকু আছে যেটা আছে উভয় সেটাই হবে। তাহলে ফাদার প্রেড দ্যাট, ফাদার প্রার্থনা করেছিল, আই মাইট পাস দা এক্সামিনেশন, আমি পরীক্ষায় পাশ করতে পারতাম, আমি পরীক্ষা কি পাশ করতে পারতাম। তারপরে খেয়াল করো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থীদেরকে বলেছিল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার কি করুক? মঙ্গল করুক, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তাহলে যেহেতু মঙ্গল বোঝানো হয়েছে, তার মানে এটা কি? প্রার্থনা বোঝানো হয়েছে না বলতো? এখানে উইশড হবে না প্রেইড হবে বলতো? অবশ্যই প্রেইড। তাহলে দ্য টিচার প্রেইড দ্যাট, টিচার প্রার্থনা করেছিল আল্লাহ। তাহলে মেয়ের পরিবর্তে কি হবে এখানে বলতো? মেয়ে হবে নাকি মাইট হবে বলতো? এখানে একটা বিষয় আছে, মেয়ের পরিবর্তে কিন্তু মেয়েও দিতে পারো অথবা মাইটও কিন্তু ব্যবহার করা যায়, নো প্রবলেম, নো প্রবলেম। সেক্ষেত্রে তুমি মেয়েও ব্যবহার করতে পারো, বা এই যে মেয়ে যে ব্যবহার করছে এটা যে কারেক্ট ইনকারেক্ট তা কিন্তু নাই, মেয়েও হচ্ছে কারেক্ট। এখানে কিন্তু আমরা স্ট্রাকচারে বলে দিয়েছি মেয়ে অথবা মাইট দুটি হতে পারে, মানে মেয়ে থাকলে মেয়েই দিতে পারো, অথবা মেয়েটাকে পরিবর্তন করে তুমি কি MIGST মাইটও দিতে পারো। আবার বাকি যে অংশ থাকবে ঠিক সেটাই হবে, ব্লেস দ্য স্টুডেন্টস, ব্লেস দ্য স্টুডেন্টস। তার মানে কাকে? সেই যে ইউ, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? স্টুডেন্টসকে, তাই সেটাই এখানে হয়েছে, মানে পজিটিভ ফর্ম, প্রোনাউন ফর্ম। আচ্ছা, তো আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো একদম সর্বশেষ যে ন্যারেশনের উপরে। এখন যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি। এবং এখন একটা জিনিস আমি একটু তোমাদের ক্লিয়ার করি, প্যাসেজ ন্যারেশনের বেলায়। হ্যাঁ, এখন যখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে যাব তখন বেসিক কিছু স্ট্রাকচার আছে যেগুলো আমরা জানলে আর প্যাসেজ ন্যারেশনের সমস্যা হবে না। কারণ প্যাসেজ ন্যারেশন সম্পর্কে যতগুলো প্রধান প্রধান বিষয় আছে সেটা কিন্তু আমরা এই শর্ট মানে এই আমরা স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু সবগুলো শিখে ফেলেছি। এখন কিছু কিছু পরিবর্তন আছে এবং খুবই মামুলি বেসিক বিষয়, সেটা আমরা স্ট্রাকচারেই একদম সহজে বুঝতে পারবো। অর্থাৎ তোমরা যারা আজকের এই ক্লাসটি সম্পূর্ণ করেছে এবং এর আগে যে ক্লাসটি নিয়েছি, এই দুটি ক্লাস যারা সম্পূর্ণ ভালোভাবে করবা তাদের জন্য প্যাসেজ ন্যারেশন একদম পানির মতো সহজ হয়ে যাবে, ঠিক আছে? আর আমি যদি সরাসরি তোমাদের প্যাসেজ ন্যারেশন করাতে যেতাম তাহলে সেক্ষেত্রে তোমরা কিছুই বুঝতে না, ঠিক আছে? ওকে, তো আমাদের ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা, যাতে করে তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও খুব সহজে দেখতে পারে, যেহেতু এটা একটা ফ্রি ক্লাস। অবশ্যই সবাই এটা প্রাপ্য, ঠিক আছে? সবার কথা চিন্তা করে হচ্ছে আমরা নিয়মিত ফ্রি ক্লাসগুলো হচ্ছে নিয়ে থাকি আমাদের প্ল্যাটফর্ম থেকে, এবং এটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স তিনটা গ্রুপের যে কোনো সাবজেক্টেরই তোমরা ক্লাস কিন্তু
বিড়লা এডুকেশন পেজটিতে পেয়ে যাবা। এবং সেই সাথে তো আমাদের পেইড ব্যাচ চলছে, সেখানেও তোমরা চাইলে যারা এইচএসসি 25 অথবা 24 রয়েছে তারা ভর্তি হতে পারো। আচ্ছা, এখন আমরা এক্সক্লামেটরি বিষয়টা জানবো। এক্সক্লামেটরি কি? যেমন আমরা জানি বিস্ময়সূচক যদি কোনো বাক্য বোঝে সেক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি হয়। ওকে, এখন এটা কিছু স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে যখন এই যে ডিরেক্ট আছে, দ্য স্টুডেন্ট সেড, স্টুডেন্ট বলেছিল হুররে, ও হে, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আমার টিম অর্থাৎ আমার দলটি জিতে গিয়েছে, জিতে গিয়েছে। তাহলে এখানে খেয়াল করো এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হয়েছে? হুররে, অর্থাৎ এটা একটা কি বলতো এক্সক্লামেটরি, মানে বিস্ময়সূচক বাক্য। তার মানে এটা একটা এক্সক্লামেটরি স্ট্রাকচারের আওতায় পড়ে গেছে। তাহলে এখন এটা পরিবর্তন কিভাবে করব? প্রথমে যে সাবজেক্ট যেটা আছে ঠিক সেটাই হবে, সাবজেক্ট যেটা আছে কি ঠিক সেটাই হবে। তারপরে সেট টু, এটা পরিবর্তন হয়ে এক্সক্লেম টু উইথ জয় হবে এবং এক্সক্লেম উইথ সরো হবে। তাহলে এক্সক্লেম উইথ জয় মানে কি? যদি এটা আনন্দদায়ক হয় সেক্ষেত্রে এক্সক্লেম উইথ জয় হবে, আর যদি এটা দুঃখ বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে এক্সক্লেম টু উইথ সরো হবে। তাহলে এটা কি হুররে, অর্থাৎ আমরা জিতে গিয়েছি, এটা আনন্দ বোঝানো হয়েছে, এজন্য আমরা এক্সক্লেম টু উইথ জয় দেব, এক্সক্লেম উইথ জয়। এবং খেয়াল করো তারপর হচ্ছে দ্যাট বসবে, কমার পরিবর্তে কি বসবে বলতো? দ্যাট বসবে। তাহলে মানে রিপোর্টিং ভার্বটা সেই পরিবর্তন হয়, কি হয়েছে? এক্সক্লেম টু উইথ জয় হয়েছে। তারপর এই যে কমা আছে, কমা, এই কমা পরিবর্তন হয় কি দ্যাট হয়েছে। ওকে, আওয়ার টিম অর্থাৎ তাদের টিম, আমাদের টিম অর্থাৎ তাদের টিম। এখানে যেটা হয়েছে আওয়ার টিমের পরিবর্তে কি দেয়ার টিম হয়েছে। এবং এটা কি টেন্সে আছে বলতো? খেয়াল করো, একমাত্র ইম্পারেটিভ এবং অবজেক্টিভ এই দুইটা সেন্টেন্স কোনো টেন্সকে নির্দেশ করা হয় না, এর নিজস্ব যে স্ট্রাকচার দেখিয়েছি শুধু ওর উপর ভিত্তি করে হয়। কিন্তু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি দুইটা টেন্স, এই দুইটা সেন্টেন্স হচ্ছে টেন্সের উপর ভিত্তি করে হয়ে থাকে পরিবর্তন। কিরকম? ভার্বের টেন্সের উপর ভিত্তি করে পরিবর্তন হয়ে থাকে, কিন্তু ইম্পারেটিভ আর অবজেক্টিভে বেলা কিন্তু এটা না। ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখেছি, ক্লিয়ার অবশ্যই, যেটা যারা দেখেছো পুরোপুরি ওটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমাদের ক্লাসটা কিন্তু অবশ্যই রেকর্ডেড থাকবে, ক্লাসের পর যারা ক্লাসটি সম্পূর্ণ দেখতে পারো না তারা অবশ্যই আবার দেখে নিতে পারবে। তাহলে খেয়াল করো, এরপর আমরা যে বিষয়টা একটু খেয়াল করব সেটা হচ্ছে কি, যে এখানে হ্যাজ অন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা ন্যারেশন করার বেলায় ইনডিরেক্টলি অবশ্যই প্রেজেন্ট পারফেক্টের টা পরিবর্তন করে আমরা কি পাস্ট পারফেক্টে রূপান্তর করব, অর্থাৎ হ্যাজ উইন এখানে কি হবে? হ্যাড উইন। কি হবে বলতো? হ্যাড উইন দা গেম। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, দুইটা এক্সাম্পল, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, খেয়াল করো, এখানে বলা আছে দ্য ম্যান সেইড আলাস, দ্য ম্যান লোকটি বলেছিল হায় কপাল, হায় দুঃখ, আই অ্যাম আনজন। ঠিক আছে, তার মানে এটা কি দুঃখ প্রকাশ হয়েছে। তো দুঃখ প্রকাশ যদি হয়ে থাকে তাহলে দ্য ম্যান জায়গায় রয়েছে এবং এই ভার্বটা পরিবর্তন হয়ে এক্সক্লেম টু উইথ সরো হবে, কারণ দুঃখ প্রকাশ হলে এক্সক্লেম উইথ সরো, আনন্দদায়ক বুঝালে এক্সক্লেম টু উইথ জয় হবে। এবং কমার পরিবর্তে কি হবে বলতো? দ্যাট, কমার পরিবর্তে দ্যাট হবে এবং আই এর পরিবর্তে হি, এবং যেহেতু এটা অ্যাম আনডন আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাই আমরা এটা পাস্ট ইনডিফিনিটে করে ফেলবো, অর্থাৎ অ্যাম এর পরিবর্তে ওয়াজ হয়েছে। ঠিক আছে, বাকিটা আনডন। এখন এখানে আছে কি দ্য ম্যান এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ইজ আনডন। এখন এখানে কিন্তু দুইটা সেন্টেন্স দেওয়া আছে, এখন এখানে হি ইজ, যেটা হি ইজ দেওয়া আছে অর্থাৎ এটা প্রেজেন্টে দেওয়া আছে, কিন্তু আমরা জানি অবশ্যই এটা কি হবে বলতো? পরিবর্তন হবে। কি হবে বলতো? পরিবর্তন হবে, অর্থাৎ প্রেজেন্টে থাকলে পাস্ট ইনডিফিনিটে করব, পাস্টে করব, অর্থাৎ তাহলে আমরা এখানে প্রেজেন্ট আছে তাই এখানেও কি প্রেজেন্ট হয়েছে, অর্থাৎ এটা কি ভুল, তার মানে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কি কারেক্ট। আচ্ছা, এখন খেয়াল করো, এখন খেয়াল করো দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় যে বাক্যটা আছে যে সিলভিয়া সেড, সিলভিয়া বলেছিল, সিলভিয়া বলেছিল যে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে ইনভার্টেড কমা হবে, এমআইএসক্লামেট্রিক, এখানে হচ্ছে তোমার বিশেষসূচক চিহ্ন হবে। ওকে, তার মানে এটা একটু আমরা ক্লিয়ার করি, এখানে একটা বিশেষসূচক চিহ্ন হবে। তাহলে খেয়াল করো,
তাহলে এখানে কি হবে যে সিলভিয়া হোয়াট এ ফাইন বার্ড, কি কত সুন্দর এই পাখিটা। তাহলে যেহেতু এটা বলা হয়েছে, তাহলে তার মানে আমরা কি এটাকে আনন্দ বোঝানো হয়েছে না দুঃখ বোঝানো হয়েছে বলো তো? অবশ্যই আনন্দ। তাহলে আমরা স্ক্রিমড উইথ জয় দিব। কিন্তু এখানে কি দেওয়া আছে বলো তো? এখানে কি দেওয়া আছে? এক্সক্লেমড, এখানে শুধু টোল দেওয়া আছে। কি দেওয়া আছে? টোল। টোলটা হবে অবশ্যই না, ভার্বটা পরিবর্তন হয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো হবে। তাহলে যেহেতু আনন্দ, তাই আমরা এক্সক্লেমড উইথ জয় দিয়েছি। এবং কমার পরিবর্তে হচ্ছে এখানে কি হয়েছে বলতো? দ্যাট হয়েছে। তারপর মূল যে সাবজেক্ট সেটা হচ্ছে ইট, আর ভার্ব ইজ আছে, তাই না? তাহলে এটা পরিবর্তন হয়ে পাস্টে হয়ে যাবে, অর্থাৎ ওয়াজ হয়ে যাবে। তাহলে ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড, ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড। তো এই ছিল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটার সম্পূর্ণ ফর্মুলা। তো এখন একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো এখন আমি কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে, অবশ্যই আমার কথাগুলো শুনবে। সেটা হচ্ছে তোমাদের এইচএসসি যারা 24 রয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকট এবং এটা খুব কাছাকাছি চলে এসেছে। এবং এইচএসসি পরীক্ষার্থী যারা 25 সালের, তাদেরও কিন্তু বেশি সময় নেই। এবং তারা যদি অবশ্যই ভালো করতে চাও তোমরা পরীক্ষাতে, তাহলে কিন্তু এখন থেকে তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে হচ্ছে সামনে আগাতে হবে, ঠিক আছে? ওকে, এই জন্য যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখন নিয়মিত ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, অর্থাৎ তোমরা যে কোনো প্রান্তে বসে সহজেই নিয়মিত ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের এখানে করতে পারতেছো। এবং আমরা কিন্তু পেড বেস অলরেডি চলমান আছে, এইচএসসি 24-এর চলমান রয়েছে এবং 25-এ পেড বেস আমরা কিন্তু অলরেডি শুরু করব এবং এটার অলরেডি ভর্তি নিচ্ছি। তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো এবং এই পেড বেসটিতে হচ্ছে তোমার নিয়মিত ক্লাস পেয়ে যাবা, সিক্রেট গ্রুপে ক্লাস হবে এবং তোমার লেকচার শিট, নোট, তো যাবতীয় তোমাদের জন্য যা কিছু করা দরকার সবই করা হবে। এবং তোমাদের যে সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে, এইচএসসি 25-এর উপরে শর্ট সিলেবাসের উপর মধ্যে পরীক্ষা হবে, সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে কভার করা হবে। এবং অবশ্যই আমরা তোমাদের সঠিক গাইডলাইন দিয়ে এমনভাবে পড়াবো যাতে করে তোমরা ইউনিভার্সিটিতেও একটা ভালো জায়গা করে নিতে পারো। তো আজকের আমার ক্লাসটি কিন্তু যেটা করেছি ন্যারেশনের উপরে দ্বিতীয় ক্লাস, এবং ন্যারেশনের উপর আমি আরো একটি ক্লাস নেব, সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। অর্থাৎ তোমাদের এমন যে আমি রুলস গুলো করিয়েছি, এখন যখন তোমরা প্যাসেজ ন্যারেশন শিখতে যাবো তোমাদের জন্য কিন্তু একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো যাই হোক, আমাদের ক্লাসগুলো নিয়মিত করো এবং আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করো। তো এটাই আজকের। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।